যে উইথ ওয়াটার সিল ব্যাগ দেখবে এখানে লেখাই থাকবে ইনিশিয়াল ওয়াটার লেভেল, চেস্ট ড্রেনে সবসময় লেখা থাকবে ইনিশিয়াল ওয়াটার লেভেল, ঠিক আছে? আর এখানে একটা দাগ দেওয়া থাকবে। ইনিশিয়াল ওয়াটার লেভেল মানে হচ্ছে আমরা যখন এটা কানেক্ট করবো, ধরো আমরা চেস্ট ড্রেন দিই, এটা চেস্ট ড্রেন দেওয়ার জন্য ইয়ে হয়, এখানে মিসিং কোনটা মানে পেশেন্ট থেকে যখন আসবে, এটা সিস্টেম পেশেন্ট থেকে আসবে এই অবধি আসবে, মিসিং কোনটা এখানে নেই, কোনটা পেশেন্ট অ্যাকচুয়াল যে চেস্ট টিউবটা সেটা আর কি, ঠিক আছে? অ্যাকচুয়াল চেস্ট টিউবটা হচ্ছে এইটা, তো চেস্ট টিউব এইটা, তো চেস্ট টিউব। এরও ডিফারেন্ট সাইজ হয়, হ্যাঁ, 24, 26, 28, 32, হ্যাঁ। আর আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই পার্টটা, এই যে ইনিশিয়াল ওয়াটার লেভেল, এই দেখো টিউবটা এর তলায় আছে, কেন সি ওয়াটার লেভেলের তলায় আছে, হ্যাঁ। তাহলে এর মধ্যে মিসিং পার্ট কোনটা? দ্য টিউব ইটসেলফ, ঠিক আছে? টিউবটাও তো লাগবে। সো টিউবের ডিফারেন্ট সাইজ হয়। কিরকম সাইজ হয়? 20, 24, 26, 28, 30, 32, ডিফারেন্ট সাইজ হয় ডিপেন্ডিং অন বডি হ্যাবিটাস, মানে বাচ্চা, বড়, অ্যাডাল্ট, কিরকম অ্যাডাল্ট, সাইজ কিরকম, স্ট্যাচার কিরকম, তার উপর নির্ভর করবে যে কি সাইজ দেবো আর কি। দু তিনটে বেসিক কথা বলি। ধরো একটা অ্যাডাল্ট, আমি অ্যাডাল্টেই ডিসকাস করছি, হ্যাঁ। পেডিয়াট্রিক্সে যখন হবে তখন পেডিয়াট্রিক্সে আলাদা করে তোমাদের এগুলো নিশ্চয়ই পড়াবে। যখন অ্যাডাল্টে হবে, নিউমোথোরাক্সের জন্য কত সাইজ দেবো আর হিমোথোরাক্সের জন্য কত সাইজ দেবো, আমি তোমাদের 24 থেকে 32 অব্দি চয়েস দিয়ে রাখলাম। 24, 26, 28 এইভাবে হয়, কিন্তু 25, 27 হয় না, কিন্তু 24, 26, 28, হ্যাঁ, ঠিক আছে? এগুলো ফ্রেঞ্চ, এখানে লেখা থাকবে ফ্রেঞ্চ, FR লেখা থাকবে, তার মানে হ্যাঁ 1/3 মিলিমিটার, ইয়েস, ফ্রেঞ্চে লেখা থাকবে, FR লেখা থাকবে আর কি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে নিউমোথোরাক্সের জন্য কোনটা আর হিমোথোরাক্সের জন্য কোনটা হবে? হ্যাঁ, মানে 24 থেকে যদি বলি, ইভেন 24, 26, 28 দে আর এনাফ ফর নিউমোথোরাক্স। বাট যদি হিমোথোরাক্স হয়, ইউরিনাল লার্জ, বিকজ ব্লাড ক্লট করতে পারে, হ্যাঁ, বড়, থিক, ভিসকাস, হাওয়ার মতো তো না। সো হিমোথোরাক্স হলে উই নিড টু গিভ এ লার্জার সাইজ, ওকে? সো তাহলে এখানে এটা হচ্ছে ওয়াটার সিল ব্যাগ, ওকে? সো এটা পেশেন্টের চেস্ট ক্যাভিটি, প্লুরাল ক্যাভিটিতে ঢুকবে, হ্যাঁ, এই যে ঢুকেছে এখানে, তাই না? এটা কি হয়েছে? এটা ডায়াগনোসিস কি? এটা ডায়াগনোসিস কি? নিউমোথোরাক্স, বিকজ সি এখানে কোনো ভাস্কুলার মার্কিং আছে, এখানে কোনো ভাস্কুলার ব্ল্যাক, সো পুরো লাংসটা এখানে আর কি। হোয়াট আর দ্য রিজন এখানে নিউমোথোরাক্স হয়েছে? তাহলে ট্রিটমেন্ট কি নিউমোথোরাক্স? যার সিগনিফিকেন্ট নিউমোথোরাক্স তাকে চেস্ট ড্রেন দিতে হবে। এন্ড হোয়াট ইজ টেনশন নিউমোথোরাক্স? ইয়েস, টেনশন নিউমোথোরাক্স একদিকে ঢুকছে, হাওয়া ঢুকছে, বেরোচ্ছে না, ঢুকছে ওয়ান ওয়ে, সো ওয়ান ওয়ে ভালভ, অলওয়েজ ওয়ান ওয়ে ভালভ। সো টেনশন নিউমোথোরাক্স যেটা করবে, আলটিমেটলি ইট উইল কজ মিডিয়াস্টার্নাল শিফট। সো অল দ্য স্ট্রাকচার্স, মিডলাইন যে মিডলাইন স্ট্রাকচার যেগুলো থাকে, হার্ট, এভরিথিং, airways, everything will be shifted to the opposite side. Suppose right হয়, they will go to left, okay? So the moment there will be mediastinal shift, all the mediastinal structures will be shifted, which will cause কি cause করবে? Symptom কি করবে? মানে symptom, they will produce dyspnea, significant dyspnea, shortness of breath, okay, significant dyspnea, even patient may be cyanotic also, because adequate ইয়ে না হলে patient will turn blue, patient may be cyanotic. What will happen to blood pressure? যদি significant দিয়ে হয়, ডিসপ্লেসমেন্ট হয়, হ্যাঁ, ভেন অ্যাসিড ঠিক মতো হবে না, সো পেশেন্ট আলটিমেটলি হাইপারটেনসিভ হয়ে যাবে আর কি, ঠিক আছে? সো টেনশন নিউমোথোরাক্স ইজ অ্যান ইমার্জেন্সি। ইফ ইউ ইমিডিয়েটলি যদি ট্যাকেল না করো, পেশেন্ট উইল ডাই, ওকে? সো তার ট্রিটমেন্ট হচ্ছে নিউমোথোরাক্স। সো দেখো এই যে এখানে চেস্ট টিউব দিয়ে দিল, সো দিস ইজ দ্য টিউব, এটা এই যে, হ্যাঁ, ওকে? এটা বেসিক্যালি প্লুরাল ক্যাভিটির মধ্যে গেছে আর কি, ওকে? সো তাহলে ইনিশিয়াল ওয়াটার লেভেল, অলওয়েজ ইনিশিয়াল ওয়াটার লেভেল, আর টিউবটা দেখো ওয়াটার লেভেলের তলায় আছে, ঠিক আছে? নর্মালি কেন থাকে, অন্য জায়গায় ড্রেন তো এরকম থাকে না, ড্রেনটা তো এইখানেই বন্ধ হয়ে যায়। দেখো অন্য জায়গায় আরেকটা নিয়ে এসেছি, দেখো ওইটা কোথায়, ওইটা কোথায়, ওইটা দাও দাও, এটা কি? ইউরিনোমিটার, হ্যাঁ, বা ইউরোমিটার, ঠিক আছে? মানে নর্মাল ইউরোব্যাগের সঙ্গে কি তফাৎ? নর্মাল ইউরোব্যাগে শুধু এই ব্যাগটাই থাকে, ঠিক আছে? নর্মাল ইউরোব্যাগে শুধু ব্যাগটাই থাকে, ঠিক আছে? এটা এই ব্যাগটা কত দেখবে, ব্যাগে লেখা থাকে ক্যাপাসিটি, দেখো এখানে 2000 মানে 2000 সিসি অবধি করতে পারে। এখানে কত অবধি থাকে? 1 লিটার, ইউজুয়ালি তাই থাকে, 1 লিটার অবধি থাকে আর কি, ঠিক আছে? সো ইটস আ 1000 ক্যাপাসিটি ব্যাগ, 1000 ml ক্যাপাসিটি। ইউরো ব্যাগে কত থাকে? ইউজুয়ালি 2000 ক্যাপাসিটি। যদি শুধু ইউরো ব্যাগ হতো, তাহলে এই চেম্বারটা থাকতো না, হ্যাঁ, এই অবধি থাকতো। দেখবে মোস্ট অফ দ্য টাইমস তাই থাকে আর কি, ইউরো ব্যাগ যেটা থাকে শুধু ব্যাগটাই থাকে, এইটা থাকে না। এইটা মানে হচ্ছে কি, এইটা অ্যাড করা মানে হচ্ছে
দেখো এখানে কি করা আছে, এখানে 5, 15, 25 করে 200, 300, 250 অব্দি দেওয়া আছে এখানে। এটা হচ্ছে ফর মোর অ্যাকিউরেট মেজারমেন্টের জন্য আর কি, পার আওয়ার যেখানে আমাকে দেখতে হচ্ছে আর কি। হ্যাঁ, পার আওয়ার যেখানে আমাকে দেখতে হচ্ছে মোর অ্যাকুরেট। ধরো আইসিইউতে আছে, সিক পেশেন্ট, হ্যাঁ, বা পোস্ট অফ পেশেন্ট, আই ওয়ান্ট টু মনিটর দ্য ইউরিন আউটপুট মাচ মোর রিগোরাসলি, হ্যাঁ, সেখানে। আদারওয়াইজ এখানে কি কি হবে, এখানে পার আওয়ারে কত অত ভালো বোঝা যায় না আর কি, ঠিক আছে। এখানে দিলে কি হবে, নর্মালি পার আওয়ারে এখানে যা হবে, আবার প্রতি ঘন্টা শেষে 6 to 7 হলো, সিস্টেম এরকম করে দিলে কি হবে, এই যে দেখো এখানে উপর থেকে এটা এই ব্যাগে চলে যাবে, ঠিক আছে। আবার 7 to 8, 8-এর সময় যা আছে এখানে দেখে নিলে, আবার এরকম করে দিলে এটা ব্যাগে চলে যাবে। সো ব্যাগে তো তুমি টোটালটা পাবে, বাট ব্যাগে অত অ্যাকিউরেটলি পার আওয়ারটা বোঝা যায় না। তো যেখানে তোমার সিক পেশেন্ট, আইসিইউ পেশেন্ট, আর যেখানে রিসার্চেশন হচ্ছে, যেখানে ইউরিন আউটপুট অ্যাডিকুয়েট হলো কিনা তার উপর অনেক কিছু নির্ভর করে। উই হ্যাভ টু মনিটর দ্য ইউরিন আউটপুট রিগোরাসলি, উই হ্যাভ টু ইউজ ইউরিনোমিটার, আদারওয়াইজ ইউরোব্যাগ ইজ সাফিসিয়েন্ট। এটা স্ট্যান্ডার্ড হার্নিয়া অপারেশন হয়েছে, there is no reason তার কেন ইউরিন আউটপুট ড্রপ হবে আগে। আমি শুধু তার হয়তো মানে সেই ইউরিন করতে পারিনি, আমরা ক্যাথেটার করে দিয়েছি, ইউরিনই যথেষ্ট। বাট একটা বড় ওটি হয়েছে, যারা লিভার রিসেকশন হয়েছে, বা যেখানে পার আওয়ার ইউরিন আউটপুটটা আমাকে দেখতে হবে, সেখানে আমাকে ইউ হ্যাভ টু ইউজ ইউরিনোমিটার অর ইউরোমিটার, ঠিক আছে। ওকে, দেখবে লেখাই আছে এখানে ইউরোমিটার অর ইউরিনোমিটার। এটা হচ্ছে ফর পার আওয়ার। পার আওয়ার দেখে আবার এরকম করে তুলে দিলেই এই উপর দিয়ে এটা ব্যাগে চলে যাবে। হ্যাঁ, ওকে। কিন্তু এখানে দেখো এখানে কোনো ওয়াটার লেভেল নেই, ঠিক আছে। যা আসছে এখান থেকে ক্যাথেটারে কোনটা অ্যাড হবে, এটা অ্যাড হবে, এটা লাগবে তো, এখানে আসছে, এখান থেকে ডিরেক্টলি পড়বে। কিন্তু এইখানে ওয়াটার সিড, আমাকে ওয়াটার দিতে হবে আর কি, ঠিক আছে। এটা স্টেরাইল ওয়াটার দিতে হবে, তাই তো? কি ওয়াটার দিতে হবে? স্টেরাইল ওয়াটার। হ্যাঁ, we have to do it sterile because chest drain again is a sterile process. ওকে, আমরা ওটিতেও করি, আবার এটা অনেক সময় যদি এমার্জেন্সি হয়, সব সময় যেটা তোমার টাইম হবে না যে ওটিতে নিয়ে যাওয়ার আর কি। সো ইট ক্যান বি ডান অ্যাজ এ বেডসাইড প্রসিডিউর অলসো, বাট ইন এ স্টেরাইল ওয়ে, বিকজ ইফ ইউ ডোন্ট ফলো স্টেরিলিটি, হোয়াট উইল হ্যাপেন, ইউ উইল ইন্ট্রোডিউস ইনফেকশন টু দ্য pleural cavity, so it will cause empyema, পাস ডেভেলপ করবে। হ্যাঁ, ইনফেকশন হলে পাস হবে, সো ইটস কজ এম্পায়ামা, ঠিক আছে। সো দ্যাট দেখো এই টিউবটা এইখানে থাকে। সো ওয়াটার যদি এখানে আসে, এবার ধরো তুমি টিউবের সঙ্গে এখানে অ্যাড করে দিয়েছো, এবার যাই হোক না কেন এটা তলায় আসবে, তাহলে হাওয়া হলে কি হবে, বাবল হবে, বাবল। আমরা এটা তখন খুলে দেবো, এটা এবার খুলে দেবো, এই যে এটাকে, এই ভেন্টটাকে খুলে রাখবো আর কি। হ্যাঁ, এটা তো ওয়াটার ঢালার জন্য, প্লাস এটা খুলেও রাখবো আর কি, ঠিক আছে। যে এয়ার যা হবে যদি আসে, ইয়ে আসে বেরিয়ে যাবে আর কি, মানে ভেন্ট নালে এটা ফুলতে থাকতে পারে, ঠিক আছে। ওকে, বিকজ চেস্টে নেগেটিভ ইয়ে, হ্যাঁ, নেগেটিভ প্রেশার। আদারওয়াইজ যদি আমি এটা তলায় না দিই কি হবে, তাহলে এখান থেকে অ্যাটমসফিয়ার এয়ার উইল বি অলসো। হ্যাঁ হ্যাঁ, আমরা যখন মানে ইন্সপিরেশন নিই তখন কি হয়, হ্যাঁ, অ্যাটমসফিয়ার থেকে বাইরে থেকে এয়ারটাকে তো ঢুকতে হবে, নেগেটিভ প্রেশার হচ্ছে বলে তবে তো ঢুকবে আর কি। সো আমি যদি ওয়াটার সিল না দিই, তো এখান থেকে এয়ার গিয়ে ওখানে সার্টিন হয়ে যাবে, যে পারপাসের জন্য হচ্ছিল সেটা তো হয়েই গেল তাহলে। হ্যাঁ, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু give it under water, so it's called water seal drain, ঠিক আছে। ওকে, ক্যাপাসিটি কত দেখো লেখা আছে 1000 ml। এটা কি ম্যাটেরিয়াল? না, এটা সিলিকন না, পিভিসি ম্যাটেরিয়াল, ইটস এ পিভিসি ম্যাটেরিয়াল। ওকে, ইটস এ পিভিসি ম্যাটেরিয়াল, নন টক্সিক। হ্যাঁ, চিনতে পারবে তো? এই থাকবে পরীক্ষা, এইসবই থাকবে। চেস্ট ড্রেন এর সঙ্গে একটা চেস্ট ড্রেনার দিয়ে রাখবো আর কি, ডিফারেন্ট সাইজ, ধরো একটা 26 দিলাম, একটা 32 দিলাম। এবার ওর উপরেই ক্রসিংটা কিভাবে হবে, নিউমোথোরাক্স, হিমোথোরাক্স, তার উপর হবে আর কি। হ্যাঁ, ঠিক আছে। সো আমি হয়তো দুটো দিয়ে দেখলাম যে ওয়ান টু ড্রেন হিমোথোরাক্স, হুইচ ওয়ান ইউ উইল চুজ, ঠিক আছে, এরকম আর কি। সো ইউ হ্যাভ টু চুজ দ্য কারেক্ট ওয়ান, দ্য বিগার ওয়ান, অ্যান্ড ইউ হ্যাভ টু গিভ দ্য এক্সপ্লানেশন ওয়াই আই এম চুজিং দিস, ওয়াই নট দ্যাট। ওকে, প্র্যাকটিক্যাল যা হয় সব প্র্যাকটিক্যাল, যা আমরা করি হোয়াট এভার আই ডু, ক্লাসও আমরা তাই করবো, পরীক্ষা তো আমরা তাই করবো আর কি। হ্যাঁ, হোয়াট এভার আই ডু ডে ইন ডে আউট। ওকে, ঠিক আছে। এটা কি বর্ডার? লাং বর্ডার, কোলাস লাং বর্ডার। নর্মালি তো লাংস এই অবধি থাকে না, সি ব্রঙ্কোভাস্কুলার মার্কিং একদম টিল পেরিফেরি, বাট এখানে কোলাপস হয়ে গেছে বলে দিস ইজ ব্ল্যাক অনলি হিয়ার। হ্যাঁ, দিস কোলাপস। সো দ্য মোমেন্ট আমি এটা দেবো, আস্তে আস্তে লাং এক্সপ্যান্ড করবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস
তাহলে আন্ডার ওয়াটার পারপাস কি? পরীক্ষায় জিজ্ঞেস হোয়াট ইজ দ্য পারপাস অফ আন্ডার ওয়াটার, ওয়াই ইজ পুট আন্ডার ওয়াটার? The underwater seal prevents the inward movement of air. Okay, it will exclude air from re-entering the chest cavity via the chest tube, because inherently it will be negative pressure inside chest cavity te. So water seal না দিলে যদি এমনি ড্রেন করো, যেই বেরোবে আবার ওইটাই আবার সাক হয়ে যাবে, তাই না? এয়ার তো সাক হতে থাকবে কন্টিনিউয়াসলি অ্যাটমসফিয়ার থেকে। সো ওয়াটারের তলায় দিলে হবে না। ওকে, দ্যাটস দ্য পারপাস অফ দ্য ওয়াটার সিল। So this is basically high quality PVC material. হ্যাঁ, পরীক্ষা দিতে জিজ্ঞেস করো ব্যাক ক্যাপাসিটি কতটা অব্দি ড্রেন করতে পারেন। ফাম্বল করলে হবে না। ইউ নো দ্যাট দিস ইজ ওয়াট, দেখেও নিতে পারবে কুইকলি, বাট ইউ নো দ্যাট দিস ইজ ইউজুয়ালি 1000 ml। হ্যাঁ, অ্যান্ড ক্লিয়ারলি মার্কড ওয়াটার, এখানে ইনিশিয়াল ওয়াটার লেভেল। আর টিউবটা এই অব্দি এসে যে এইখানটা শেষ হচ্ছে, ইউ ক্যান মেক ইট দ্য টিউব এখানে এসে এখানে শেষ হচ্ছে। সো জলের তলায় থাকবে। সো এয়ার যদি বেরোয় তাহলে এয়ার এইখানে এসে বাবলিং হবে আর কি এখানে। হ্যাঁ, তাই না? সো দ্যাট ওন্ট re-enter the chest cavity. ওকে, আর টিউবিং যেগুলো হয় সেগুলো ভেরি সুপার স্মিথ কিঙ্ক রেজিস্ট্যান্ট ইয়ে হয়, বিকজ সামটাইমস আমরা টিউব মিল্ক করি, সো দে হ্যাভ টু বি সফট, কিঙ্ক রেজিস্ট্যান্ট। ওকে, অ্যান্ড দ্য টিউব হ্যাজ টু এনশিওর আনরেস্ট্রিক্টেড ফ্লো। রেজিস্ট্যান্স বেশি হতে হবে না, ঠিক আছে? মনে আছে তো ফর্মুলাটা, মনে আছে তো? অলওয়েজ রিমেম্বার ফর্মুলা। তো কিছু জিনিস ড্রেন করতে গেলে তাহলে তার আমি যদি ড্রেন করতে চাই, যে টিউবটা দেবো তাহলে সেটা হবে শর্ট অ্যান্ড লেন্থ ছোট হবে, মানে যেটুকু মিনিমাম সেটুকু হবে, আননেসেসারি বড় করবো না। আর যত বড় হবে তত, রিমেম্বার দ্য ফর্মুলা। ওকে, রেজিস্ট্যান্স ডিরেক্টলি প্রপোর্শনাল টু এল অ্যান্ড R⁴। সো ডাবল সাইজ মানে হাফ যদি সাইজ হয় তাহলে রেজিস্ট্যান্স উইল বি 16 টাইমস মোর, ঠিক আছে? সো রিমেম্বার ইট। ওকে, so it's packed sterile. Okay, so they come as a pre-sterile thing. It's a sterile thing, no? Sterile procedure. So how is sterilized? Gamma sterilized. They come as pre-sterile, gamma sterilized. Companies seal করে পাঠিয়ে দেয়। Okay, okay, gamma sterilized. Okay, so same thing. আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। হ্যাঁ, এই জিনিসটা কি? এই যে এই জিনিসটা, দেখো এটা মোল্ডেবল, তাই না? এটা হ্যাং করার জন্য। ওকে, সো এটা তো চেস্ট টিউব, ইনিশিয়াল ওয়াটার। সো চেস্ট টিউব এটা হচ্ছে বেড সাইডে হ্যাং করার জন্য। আমরা যখন হ্যাং করব আমাদের সবসময় ভাবতে হবে এটা চেস্ট লেভেল থেকে কখনোই ওপরে হবে না। তাহলে কি হবে? চেস্ট থেকে উপরে হয়ে গেলে কি হবে? আবার ঢুকে যেতে পারে আর কি। সো ইট অলওয়েজ হ্যাজ টু বি চেস্ট লেভেলের নিচে থাকবে আর কি। ওকে, সো এটা হচ্ছে হ্যাং করার জন্য। দেখো মোল্ডে অলওয়েজ পরীক্ষাটা জিজ্ঞেস করবো যে এটার পার্ট কি, জাস্ট বেড সাইডে হ্যাং করার জন্য। ওকে, আচ্ছা, এখানে তো একটা ক্ল্যাম্প আছে, এখানে একটা ক্ল্যাম্প আছে, এটা কেন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরো এবার তো পেশেন্ট কোনো সময় আমাদের ট্রান্সপোর্ট হবে, একটা আমি এক্স রে করাতে যাবো, নিচে পাঠাবো, ট্রান্সপোর্ট হবে। হ্যাঁ, যখন ট্রান্সপোর্ট হবে ওই সময় কি হয়, একটু এদিক ওদিক হলেও তো প্রথমত এই যে কানেকশন যেটা হবে সেখান থেকে খুলে যেতে পারে, হ্যাঁ, বা ইয়ে হতে পারে, ডিসলজ হতে পারে। সো তখন আমরা যখন ট্রান্সপোর্ট করি তখন আমরা এটাকে বন্ধ করে দিই। মানে কি রকম, এটাকে আমরা এইদিকে এই যে এরকম ঠেলে পাঠিয়ে দিই, তাহলে তো বন্ধ হয়ে গেল। তার মানে কি, চেস্ট টিউবটা এখন ফাংশনাল নাই। হ্যাঁ, কোনো কারণে যদি এই ব্যাগটা যদি লটার পটারও করে বা এই যে এটা খোলা আছে জলটাও পড়ে যায়, অ্যাটলিস্ট এয়ার ওন্ট গো আপ, ঠিক আছে? সো যখনই ট্রান্সপোর্ট, ধরো পেশেন্টকে ট্রান্সপোর্টও করতে হয়, হ্যাঁ, এক্স রে করার জন্য করতে হতে পারে, অন্য কিছু করার জন্য, সিটি স্ক্যান করার জন্য হতে পারে, ফর ডিফারেন্ট রিজন ইউ হ্যাভ টু ট্রান্সপোর্ট দ্য পেশেন্ট। ওকে, বা ধরো যখন তুমি খালি করবে, ধরো আমি দেখলাম যে আজকে সারাদিনে যা হলো এতখানি হিমোথোরাক্স হয়েছে, এবার আমাকে তো পরের দিন খালি করে আমাকে আবার ফ্রেশ জল দিতে হবে। ধরো আজকে কথা কাটছে হিমোথোরাক্স হয়েছে, আজকে ড্রেন করেছে 500 24 ঘন্টায়, এবার আমাকে তো পরের দিনেরটা আমাকে আবার মাপতে হবে না। তখন আমাকে এটা ফেলে দিয়ে আমাকে আবার নতুন করে জল দিতে হবে। সো যখন আমি ফেলবো তখন আমাকে কি করতে হবে, এটাকে বন্ধ করে দিতে হবে। কারণ আমি যদি বন্ধ না করি, আমি যেই এটা করে এটা জলটা ফেলে দেবো বা হিমোথোরাক্সটা ফেলে দেবো, আবার তো এয়ার ঢুকে যাবে। হ্যাঁ, সো ইট আছে আমরা ডাবল প্রিকশন নেই। কি ডাবল প্রিকশন কিরকম, আমরা এটাও বন্ধ করে দিই, আর এর আগে কি আছে, চেস্ট টিউব যেটা পেশেন্টের মধ্যে ঢুকেছে ওইখানে একটা এক্সট্রা ক্ল্যাম্প লাগিয়ে দিই। এই যে মানে বড় আর্টারি ফোর্সে বা হেভি আর্টারি ফোর্সে ক্ল্যাম্প করে দিই ডাবল। হ্যাঁ, বাই চান্স যদি এটা খুলে গেল, সো অলওয়েজ উই টেক ডাবল প্রিকশন। ওকে,
সো ওইখানে একটা ক্ল্যাম্প লাগিয়ে দেওয়া হয়, আবার এটাকেও বন্ধ করে দেওয়া হয়। তাহলে কি হলো, খালি করবে যখন, খালি করে আবার জল ঢালবে, তখন অসুবিধা হবে না। হ্যাঁ, নো এয়ার উইল রি এন্টার চেস্ট ক্যাভিটি। ঠিক আছে, সো একটা টিউবের মধ্যে একটা ক্ল্যাম্প লাগিয়ে দিই, এটাও ক্ল্যাম্প করে দিই। ঠিক আছে, দ্যাটস দ্য রিজন ইট হ্যাজ বিন ক্ল্যাম্প। তুমি দেখবে অ্যাবডোমিনাল ড্রেনে কোথাও এরকম ক্ল্যাম্প থাকে না, থাকে? খেয়াল করে দেখো, যখন অ্যাবডোমিনাল ড্রেন পড়াবো, অ্যাবডোমিনাল ড্রেনের যে ইয়ে থাকে তাতে এরকম কোনো ক্ল্যাম্প থাকে না। এই ক্ল্যাম্পটা দেখো, এখানে কি কোনো এরকম এক্সট্রা ক্ল্যাম্প আছে? দেখো, এটা তো ইউরোমিটার, ইউরো আছে, কোনো ক্ল্যাম্প নেই, বিকজ ওখানে ক্ল্যাম্প রাখার দরকার নেই। ওখানে তো এরকম না যে এটা খালি করলে এখান থেকে হাওয়া ইউরিনারি ট্র্যাক্টে চলে যাবে, এরকম তো হবে না, তাই না? হ্যাঁ, so chest tube always has a water, this is water level, and extra clamp. এই টিউবিং এর মধ্যে একটা এক্সট্রা ক্ল্যাম্প আছে। এগুলো জিজ্ঞেস করবো পরীক্ষাতে, why this, এটাতে কেন নেই, তাই না? so you have to answer me like this, okay? ঠিক আছে, so আবার এটা যখন জল দেওয়া হয়ে গেল বা ট্রান্সপোর্ট হয়ে গেল, এক্সরে হয়ে গেল, আবার এটাকে ঠেলে করে দাও, ঠেলে করে দাও, আবার এটা যেমন তেমন হয়ে গেল, যেমন ছিল তেমন হয়ে গেল। ঠিক আছে, বাট যখনই আমি এটা খুলবো, আই উইল এনশিওর, হ্যাঁ এই তো ঠিক হয়ে গেছে, দেখো না, ঠিক আছে, অলরেডি ঠিক হয়ে গেছে। কতটা ওয়াটার সিল আমরা দিচ্ছি, এই যে এখান থেকে যে হচ্ছে, আর এই যে টিউবটা এখানে আছে, আমরা ইউজুয়ালি 100তে এটা ফিল্ড আপ হয়ে যায়, ইউজুয়ালি 100তে, মোস্ট অফ দ্য টাইমস 100 ml দিলে এটা ফিল্ড হয়ে যায়। সো এইখানে যেখানে, এখান থেকে এই যে লেংথটা, দ্যাটস দ্য মানে মানে লেংথ অফ দ্য সিল। সে এটা যদি 2 সেন্টিমিটার, তাহলে এটা 2 সেন্টিমিটার সিল, বুঝতে পেরেছো? জলটা এই অবধি থাকবে, এন্ড হচ্ছে এখানে, সো এন্ড টু এই লেভেল অবধি যেটা, সেটাতে 2 সেন্টিমিটার সিল। সো ওয়াটার সিল চেম্বার ইজ ফিল্ড স্টেরাইল ফ্লুইড আপ টু 2 সেন্টিমিটার। অনেক সময় লেখা থাকে এখানে, এই ডিস্টেন্সটা কত লেখা থাকে অনেক সময়। ঠিক আছে, এটা এখানে নেই, এবার লেখা থাকে আর কি। ঠিক আছে, আর এফেক্টিভ সিল করতে গেলে keep the chest drainage unit upright at all times, and মানে এরকম বেঁকে গেলে হবে না, it has to be upright, এই লেভেলে থাকতে হবে, তবে এটা প্রপার সিলিং হবে আর কি। ঠিক আছে, মোরালেস এটা 2 সেন্টিমিটার। আচ্ছা, এবার এটা হচ্ছে সিঙ্গেল চেম্বার চেস্ট ড্রাই, চেস্ট ড্রেনেজ ইউনিট, সিঙ্গেল চেম্বার। ঠিক আছে, আরো 2 চেম্বার, 3 চেম্বারস এরকম হয়, 3 ইভেন 4 চেম্বারস হয়, আর একটা খুব কমন হচ্ছে 3 চেম্বারস। ঠিক আছে, 3 চেম্বার চেস্ট ড্রেন। এতে প্রবলেম কি হচ্ছে, অনেক সময় ধরো লাং এক্সপ্যান্ড করবে, তো দা মোমেন্ট আমি ধরো ওই যে নিউমোথোরাক্সে লাগিয়ে দিলাম, হ্যাঁ, সো লাং এক্সপ্যান্ড করবে, কখনো কখনো দেখা যায় লাংটা পুরো হতে এক্সপ্যান্ড করেনি, আমাকে একটু নেগেটিভ সাকশন দিতে হবে আর কি, মানে চেস্ট ড্রেনে টু এইড ইন দা লাং এক্সপ্যানশন। সিঙ্গেলে সাকশন লাগানো যায় না। ঠিক আছে, লাগাবে কোথায়, তো কোনো জায়গায় নেই, এতে একটা টিউব এসে একটা ব্যাগের মধ্যে ঢুকে গেছে, আর এখান দিয়ে হচ্ছে জল ঢালার ভেন্ট কিংবা এয়ার ভেন্ট যাই বলো আর কি। ঠিক আছে, এই ঠিক আছে, আর তো সাকশন লাগানোর জায়গা নেই এখানে। সো মাঝে মাঝে আমরা যখন এরকম হয়, হ্যাঁ, থোরাসিক ইউনিটে দেখবে মাঝে মাঝে হয় একটুখানি লাং ইঞ্জুরি আছে, হ্যাঁ, বন্ধ হচ্ছে না বা একটু এক্সপ্যান্ড করছে না, আমাদের অনেক সময় একটু আমরা নেগেটিভ সাকশন লাগিয়ে দিই সাকশন মেশিনের সাথে, কন্ট্রোল ওয়েতে আর কি। ঠিক আছে, সো দ্যাট ইট উইল এইড ইন দা এক্সপ্যানশন অফ দ্য লাং। সো তখন যদি করতে হয়, তখন আমাদের 3 চেম্বার ড্রেন লাগে আর কি। সি তখন এইরকম থাকে আর কি, 3টে চেম্বার থাকে। ওকে, এইটা হচ্ছে পেশেন্ট থেকে যেটা আসবে, এটা একটা এয়ার টাইট বটল। ওকে, সো পেশেন্ট থেকে যেটা আসবে সেটা এই বটলে জমা হবে। এবার দেখো এটা পুরো এয়ার টাইট। ওকে, এখান থেকে আবার একটা দেখো এই করে, এই দেখো এটা হচ্ছে ওয়াটার সিল। ওয়াটার সিলটা হচ্ছে বেসিক্যালি এইখানে সেকেন্ড বটলে। ওকে, দ্য সেকেন্ড বটল ইজ ওয়াটার সিল। প্রথমত পেশেন্টের যেটা বুকে জমেছে, প্লুরাল গ্যান্ডে জমেছে, সেটা তো বেরোতে হবে, বিট হাওয়া, বিট ওয়াটার মেবি, হ্যাঁ, আগে তো বেরোতে হবে। সো দ্যাট হ্যাজ টু কাম ইন এ চেম্বার। সো দ্যাটস দ্য ফার্স্ট চেম্বার। ওকে, দেন এগুলো সব এয়ার টাইট। সেকেন্ড চেম্বার হচ্ছে এখান থেকে গিয়ে এই ওয়াটার সিল এখানে। ওকে, আবার থার্ড চেম্বার এখান থেকে একটা এরকম, থার্ড চেম্বার যেটা আছে এরকম, থার্ড চেম্বার থেকে এই সাকশনটা এখানে, থার্ড চেম্বার হচ্ছে সাকশন। তাহলে আমি যদি সাকশন লাগাই, তাহলে আমাকে থার্ড চেম্বার লাগাতে হবে আর কি। এটা বেসিক্যালি একটাই সিস্টেম, ক্লোজ সিস্টেম, তো পুরো এয়ার টাইট, শুধু এখান থেকে এইভাবে, এইটা ওয়াটার সিল না, না করবে না,
তার কারণে একদম ইয়ে তো ওয়াটার সিলটা আমি এখানে দিয়ে রেখেছি না, এই যে সেকেন্ডটা দেওয়া আছে আর কি, এই যে সেকেন্ডটা ওয়াটার সিল দেওয়া আছে আর কি। সো এখান থেকে এটা হচ্ছে যা আছে এখানে পড়বে, কিন্তু এখান থেকে তো আমি এটা ওপেন রাখিনি, তো এটা ক্লোজ, এখানে কোনো হাওয়া ঢোকার সিস্টেমই নেই কোনো আর কি, টোটালি ক্লোজড, একদম একদম এয়ার টাইট, যেরকম এয়ার টাইট বাক্স হয়, এয়ার ঢুকবেই না এরকম, সো পুরো এয়ার টাইট। ঠিক আছে, আমি যদি এরকম, এখানে কি হবে, এখানে যদি এই যে এটা খোলা থাকবে, এখান থেকে হাওয়া ঢুকে যাবে, ওখান থেকে হাওয়া ঢুকে যাবে, এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটাই পেশেন্ট থেকে জিনিসপত্র এসে পড়বে। ঠিক আছে, একটাই ওয়াটার সিল আমাকে দিতেই হবে, ওয়াটার সিল না দিলে হবে না, ওয়াটার সিল ইজ এ মাস্ট, ইজ এ নেগেটিভ থিং। আর থার্ড হচ্ছে আমি ওটাকে আরেকটু এইড করাবো, মানে আমাকে একটা সাকশন দিতে হবে না। সো এটা তো কোনো জায়গায় তো নেই, এটা তো একটা একটা টিউব পেশেন্ট থেকে এসে পড়ছে, এটা ক্লোজ সিস্টেম, আরেকটা সেখানে পড়েছে, এটা ওয়াটার সিল বেসিক্যালি, সেটাই ওয়াটার সিলটা। সো আমি থার্ডের সঙ্গে একটা করে থার্ডে আমি সাকশন লাগাচ্ছি। সো টু এইড আরেকটু আমি মানে প্লুরাল ক্যাভিটি ইজ নেগেটিভ প্রেশার, নেগেটিভ ওয়ান না, সো আমি আরেকটু এইড করে দিচ্ছি আর কি, আরেকটু নেগেটিভ প্রেশার ইয়ে করে দিচ্ছি আর কি। হ্যাঁ, বুঝতে পারবে? বেনিফিট না করলে লাগাবে কি করে? সাকশন হবে কোত্থেকে, কোনটায়? হ্যাঁ, সাকশনটা কাজ করবে কি করে, এখানে জায়গা কোথায়? আর হ্যাঁ, it has to is a closed system, so usually 3 bottle system, এটাও থাকে অনেক সময় 3 bottle system, যেখানে আমি সাকশন লাগাবো। এটা তোমাদের অতটা জিজ্ঞেস না, এগুলো থোরাসিক ইউনিটে বেশি বেশি লাগে আর কি, তোমাদের অতটা, বাট জাস্ট জেনে রাখার জন্য। আমি ধরো তোমাদের ডিসকাশন আমি আই উইল রেস্ট্রিক্ট টু দ্য সিঙ্গেল চেম্বার ব্যাগ অনলি, জাস্ট টু নো দ্যাট দেয়ার আর, যদি আমাকে সাকশন লাগাতে জিজ্ঞেস করতে পারে এটা ডিসঅ্যাডভান্টেজ কি। সো ডিসঅ্যাডভান্টেজ হলো যে দেয়ার ইজ নো প্লেস ফর সাকশন, আমি যদি সাকশন অ্যাড করতে চাই, নেগেটিভ সাকশন অ্যাড করতে চাই, দেয়ার ইজ নো প্লেস অন দ্যাট। ওকে, সো দেয়ার ইজ নিড আ 3 bottle system। ওকে ওকে, তাহলে কি কি ইন্ডিকেশনের জন্য আমার চেস্ট ড্রেন দিতে হতে পারে? ভেরি কমনলি, হ্যাঁ, তো পরীক্ষায় কমন যেগুলো বলবে যে হ্যাঁ যে নিউমোথরাক্সের জন্য দিতে হতে পারে, নিউমোথরাক্স হিমোথরাক্স দুটো আগে বলবে। ঠিক আছে, নিউমোথরাক্স হিমোথরাক্স, এছাড়া প্লুরাল এফিউশন, মেডিসিন ওয়াটার থেকে প্লুরাল এফিউশনের জন্য দিচ্ছে। হ্যাঁ, নানা কারণে কোনো কারণে প্লুরাল এফিউশন হয়েছে, এতখানি ইয়ে হয়ে গেছে, হ্যাঁ জল জমে গেছে, সো প্লুরাল এফিউশনের জন্য দিতে হতে পারে। তিন হ্যাঁ, আর হচ্ছে যে পোস্ট কার্ডিয়াক সার্জারি, দেখবে কার্ডিয়াক সার্জারি, কার্ডিয়াক ইউনিটে গেলে দেখবে সবারই একটা চেস্ট ড্রেন দেওয়া আছে আর কি। ঠিক আছে, অথবা থোরাসিক ইসোফেজিয়াল সার্জারি হয়েছে, ইসোফেগাসের সার্জারি হয়েছে ট্রান্সথোরাসিক রুটে, দ্য মোমেন্ট উই ওপেন চেস্ট উই গিভ থোরাকোটমি, উই পুট এ চেস্ট ড্রেন, বা নিউমোনেক্টমি হয়েছে। সো তুমি এটাকে প্রথমে বলবে নিউমোথরাক্স, দেখো। সো ইন্ডিকেশনটা তোমাদের ইজির জন্য বলছি, পরীক্ষায় যখন বলবে, কারণ তুমি যেটা বলবে ইন্ডিকেশন, তারপরেই তো তোমার আবার এক্সামিনার উইল আস্ক কোয়েশ্চেন অন দ্যাট না, সো সেইভাবে নিজের কন্ট্রোলে রাখবে আর কি। সো প্রথমে বলবে আই হ্যাভ সিন ফর নিউমোথরাক্স, আই হ্যাভ সিন ফর হিমোথরাক্স, তারপরে বলবে প্লুরাল এফিউশন। অবভিয়াসলি সার্জারিতে প্লুরাল এফিউশন নিয়ে তোমাকে বেশি কেউ কিছু জিজ্ঞেস করবে না, ওটা মেডিসিনের লোকেরা ইয়ে করবে। সার্জারির লোকেরা প্লুরাল এফিউশন কেন হলো, এক্সুরেটিভ ট্রান্সুরেটিভ, দে ওন্ট বি ডিগিং ইনটু দ্যাট, ওগুলো মেডিসিনের লোকেরা নিশ্চয়ই করবে। হ্যাঁ হ্যাঁ, সার্জারি লোকেরা থাকবে নিউমোথরাক্স, হিমোথরাক্স, প্লুরাল এফিউশন। আর আমি বলবে যে আমরা পোস্ট সার্জারি দেখেছি, কি কি সার্জারি, এনি অপারেশন অন লাং মানে নিউমোনেক্টমি, ঠিক আছে, ইসোফেগাস মানে ট্রান্সথোরাসিক যখনই হবে, আই হ্যাভ সিন ট্রান্সথোরাসিক ইসোফেক্টমি হলে যেই চেস্ট খুলবে বন্ধ করার পরে চেস্ট ড্রেন দিতেই হবে। আর কিছু হচ্ছে পোস্ট কার্ডিয়াক সার্জারি। ঠিক আছে, সো সিম্পল লাগবে যে আসতে, এই বললে এক্সামিনার যথেষ্ট খুশি হয়ে যাবে। ঠিক আছে, সেইভাবে নিজের মতো করে সাজিয়ে নেবে। এবার নিউমোথরাক্স, হাই চান্স দ্য নেক্সট কোয়েশ্চেন এক্সামিনার আস্ক অন নিউমোথরাক্স, কারণ তোমাদের কাছে পরীক্ষাতে তোমরা যা যা বলেছো আমি তার উপরেই কোয়েশ্চেন, মানে নেক্সট কোয়েশ্চেন আমি তার উপর প্লেস করেছি। ঠিক আছে, হ্যাঁ, সো ইটস ভেরি, ইট ইজ কমন থিং, মানে একই রকম তো কোয়েশ্চেন আদারওয়াইজ। হ্যাঁ, সো ভাইভাতে কি হয়, তুমি যেটা বলবে তার উপরে নেক্সট কোয়েশ্চেন আছে, তাহলে এটাই বলো, এটা কি হবে। ঠিক আছে, সো ইউ ক্যান সি there is an intelligent way of dragging the examiner into your comfort zone. সো নিউমোথরাক্স যদি তোমার ভালো পড়া থাকে, তোমার হিমোথরাক্স ভালো পড়া থাকে, তুমি সেটা কিন্তু আগে বলবে। সো নেক্সট কোয়েশ্চেন এক্সপেক্ট আমাকে নিউমোথরাক্স বলেই বলবো, ওকে নিউমোথরাক্স, আমি দুটো লিখে দেবো কোনটা দেবে নিউমোথরাক্সে, তারপর জিজ্ঞেস করে যাবো কোনটা টেনশন নিউমোথরাক্সে। হ্যাঁ, সো এরকম ইউ ক্যান, কিছুটা ক্ষেত্রে কিন্তু ইউ ক্যান ম্যানিপুলেট ইউর এক্সামিনার অলসো। ওকে,
প্রথমে যদি সার্জারিতে চলে যাও, ট্রান্সফার যদি প্রথম বলো আর কি, আমি জিজ্ঞেস করবো যে তুমি ওয়ার্ডে কি কি কারণে দেখেছো আগে বলো, তাই না? সো ইউ ক্যান ম্যানিপুলেট ইউর আনসার and you can manipulate the exam or the questions to be asked in which line. Okay. আচ্ছা, আরেকটা হচ্ছে কাইলোথোরাক্স। এটা ঠিক আছে, কাইলোথোরাক্স মানে হতে পারে যেমন ইসোফেগাসের পরে অনেক সময় কাইলোথোরাক্স হয় ইসোফেজিয়াল অপারেশনে পরে, বিকজ কি হয় সিস্টারনা কাইলি কোথায় তৈরি হয়, L1 এখানে তৈরি হয়, সব 4-5টা এরকম থাকে, হয়ে আলটিমেটলি দে ফর্ম থোরাসিক ডাক্ট। থোরাসিক ডাক্ট কোন ওপেনিং দিয়ে যায়, কোন ওপেনিং দিয়ে ঢোকে চেস্টে, কোন ওপেনিং দিয়ে ঢোকে? হ্যাঁ, ডায়াফ্রামে তো অনেকগুলো ওপেনিং আছে না, কোন ওপেনিং দিয়ে ঢুকবে চেস্টে? হ্যাঁ, অ্যাওর্টিক ওপেনিং দিয়ে ঢুকবে, অ্যাওর্টা পাশে থাকে, ঠিক আছে, অ্যাওর্টা পাশে থাকে। সো থোরাসিক ডাক্ট উইল বি গোয়িং অ্যালং দ্য দিস থিং। সো যখন ইসোফেজেক্টমি হয় না, তখন অনেক সময় কি হয়, থোরাসিক ডাক্ট ইনজুরি হয়। থোরাসিক ডাক্ট ইনজুরি হলে কি হবে, কাইল বেরিয়ে আসবে না, সো চেস্টের মধ্যে কাইল কালেকশন হবে আর কি। সো চেস্ট টিউব দিয়ে অনেক সময় কাইলোথোরাক্স হবে। সেটা বোঝা যায় কি করে যে কাইলোথোরাক্স হচ্ছে? পেশেন্ট তো খাবে না, প্রথমে কি হবে, প্রথম দিকে কি হবে, যেহেতু লেখা আছে বলে আমি বলছি, আমি কাইলোথোরাক্স নিয়ে অত বোর করবো না তোমাদের। কাইলোথোরাক্স কি হবে, প্রথমে কি করে মানে ইয়ে হবে, দেখবে চেস্ট ড্রেন দিয়ে অনেক ড্রেন আসছে, ওয়াটারি ড্রেন আসছে প্রচুর। দ্য মুভমেন্ট, ধরো ডে 5, ডে 6, দ্য মুভমেন্ট ইউ উইল allow diet, immediately the nature will be changed to কি, milky, classically immediately it will turn milky. Have you ever seen lymph? কখন দেখেছো কখন লিম্ফ কিরকম হয়? হ্যাঁ, মিল্কি হয় ব্যাপারটা আর কি। লিম্ফ্যাটিক্স যেগুলো যায় না, দ্য কন্টেন্টস আর ইউজুয়ালি মিল্কি, ঠিক আছে? সো পেটের মধ্যে তো বোঝায় না, যখন থোরাসিক ডাক্ট চেস্টের দিকে তো সিঙ্গেল ডাক্ট, একটাই ডাক্ট, পেটের মধ্যে তো ওই লাম্বার ওখানে 4-5টা রকম হয়ে থাকে একসাথে গিয়ে আলটিমেটলি দে ফর্মে সিঙ্গেল থোরাসিক ডাক্ট। তো যখন থোরাসিক ডাক্টে যখন যাবে ওটা তখন এটা মিল্কি হয়ে থাকে আর কি। সো দ্য মোমেন্ট থোরাসিক ডাক্ট ইনজুরি, হ্যাঁ, এবার এনপিও থাকলে বোঝা যায় না, এনপিও থাকলে ব্যাপারটা ওয়াটারি ড্রেনেজ মতো হবে আর কি। বাট ইন এ ফেড স্টেট দ্য ক্যারেক্টার চেঞ্জেস ইমিডিয়েটলি টু মিল্কি। সো তুমি যখনই খাবার দেবে দেখবে চেস্ট ড্রেন যেটা আগে ধরো 700-800 করে আসছিল, সাডেনলি দেখলে যে খাওয়া দাওয়া অ্যালাউ করলে ওটা মিল্কি হয়ে গেছে। By seeing the color you have to understand this is chylothorax. কি দেখে তখন আমরা কি পাঠাই তখন to prove that it is chyle? কি লেভেল দেখতে হয়? chyle বলি, chyle, to prove that this is chyle. To prove that is chyle, what do we send? Triglyceride level. If it is more than 110 milligram per dl, then that means this is a chyle. Okay, we send triglyceride level, drain fluid, triglyceride level. Okay, if it is more than 110 milligram per ml, 110. Okay, that means this is a chyle. Okay, but आगे chylothorax টা বলো না, because the moment you will say chylothorax, so examiner will be immediately they will go into chylothorax. Chylothorax তোমাদের পক্ষে হ্যান্ডেল করা মুশকিল। সো স্টে ইন দা, এই চারটে বলে যথেষ্ট। হ্যাঁ, এই চারটে বুঝে একদম যদি একদম সলিড জানা থাকে তারপরে chylothorax বলো, আই উইল বি ভেরি হ্যাপি। হ্যাঁ, বাট ডোন্ট প্রথমে chylothorax বলতে যাও না, কারণ chylothorax ওরা কটা দেখবে, তাই না? আমি যে কটা chylothorax দেখেছি মোস্টলি হচ্ছে পোস্ট সার্জারি, ঠিক আছে, পোস্ট হিসেবে একটা বেসিক্যালি। সো কমন জিনিস আগে আগে বলবে, তাহলে এক্সামিনার তার উপরে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। সো নেক্সট ইয়েগুলো যাতে তোমাদের সলিড রেডি থাকে, নিউমোথোরাক্স, হিমোথোরাক্স, চেস্ট ইউনিটে ক্লাস হয়েছে তো, মনে আছে তো ক্লাস? হ্যাঁ, মনে আছে, সেই পড়েছিলাম লিথাল 6, ডেডলি 6, হ্যাঁ, ডেডলি ডজন। হ্যাঁ, সো ভালো করে চেস্ট ইঞ্জুরি পড়বে, বেশি কি এটা পড়বে আর কি। এনিওয়ে, ঠিক আছে, এইভাবে লিখবে তাহলে। ওকে, এটা না, এইভাবে লিখবে। সো সেম সিঙ্গেল বটল হচ্ছে ওপেন টু এয়ার থাকে। Patient যখন pleural pressure exceeds the level of water that is greater than 2 cm water, the air in the tube will bubble out and escape into the atmosphere. Normally কি দেখেছো তো, চেস্ট ড্রেন কখনো দেখেছো কি দেওয়া আছে? হ্যাঁ, দেখে
বাবল কাটে, যখন নিউমোথরাক্স হয় না, অল দ্য এয়ার উইল কাম, জলের মধ্যে থাকবে, বাবল কাটছে, আলটিমেটলি ওটা অ্যাটমসফিয়ারে, ওয়াটার থেকে অ্যাটমসফিয়ারে ইয়ে হয়ে যাবে, ইভাপোরেট করবে, ওয়াটার তো ইভাপোরেট করবে। সো তোমাকে ডেইলি লেভেল চেক করতে হবে। ওকে, রোজ এসে দেখতে হবে আপরাইট আছে কিনা, পজিশন ঠিক মতো আছে কিনা, এখানে ফিক্সেশন ঠিক মতো আছে কিনা, ওয়াটার লেভেল ঠিকঠাক আছে কিনা, বিকজ ওয়াটার তো ইভাপোরেট করবে, তাই না? সো ওয়াটার লেভেল উইল কাম ডাউন। ওকে, ফাইন। অ্যান্ড তুমি দেখবে চেস্ট ড্রেন দিলে, একটা চেস্ট ড্রেন যে ওয়ার্ক করছে কি করে বোঝা যায়? হ্যাঁ, যে উইথ ইন্সপিরেশন the water level will go up and down, it will fluctuate in the tubing, এটা অসিলেটরি মুভমেন্ট হয়। এই যে টিউবটাতে এরকম ঝুলবে, ধরো টিউবটাতে এরকম ঝুলবে, দেখবে এখানে একটুখানি, ধরো একটুখানি তো ওয়াটার আছে, এর কলাম মুভমেন্ট এরকম হবে, হ্যাঁ, অসিলেটরি মুভমেন্ট হবে, ঠিক আছে? দ্যাট মিনস ফাংশনিং অসিলেটরি মুভমেন্ট দ্য টিউবিংস। ওকে, সো পেশেন্ট যখন টেক্স এ ডিপ ব্রিথ, নেগেটিভ ইন্টারনাল প্রেশার উইল সাক ড্রেন ওয়াটার আপ টু দ্য টিউব, কিন্তু এয়ার যাবে না। দ্যাটস দ্য ফাংশন অফ দ্য ওয়াটার সিল। ওয়াটার সিল উইল সিল দ্য এয়ার এন্ট্রি ইনটু দ্য টিউবিং। ওকে, বাট মুভমেন্ট হবে, অসিলেটরি মুভমেন্ট হবে, দ্যাট মিনস ইজ ফাংশনিং, দ্য টিউব ইজ ফাংশনিং। তাহলে টিউবটার পারপাস ফুল হয়ে গেছে, এটা আমি কি করে বুঝবো? ইয়েস, যদি লাংটা পুরো এক্সপ্যান্ড করে গিয়ে থাকে, অসিলেশন বন্ধ হয়ে যাবে, আর বাবলিং হবে না, ঠিক আছে? এয়ার পুরো ইয়ে যা আছে এয়ার তুমি ড্রেন করে দিয়েছো, বাবলটা হবে কোত্থেকে? লাং এক্সপ্যান্ড করে গেছে। আমি যদি অস্কালটেট করি বা হোয়াট এভার আমি পারকাসি করি বা অস্কালটি করি, আমার ব্রেথ সাউন্ড সব দিকে ঠিকঠাক মতো আছে, আর আমি যদি এক্সরে করি, চেস্ট এক্সরে করি, আই উইল সি এক্সপ্যান্ডেড লাং। ওকে, দ্যাট মিনস মাই পারপাস ইজ ডান, দ্যাটস দ্য টাইম উই হ্যাভ টু টেক চেস্ট ড্রেন আউট। এটাও জিজ্ঞেস করবে কখন বার করবে, হ্যাঁ, ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে দ্য লাং হ্যাজ টু এক্সপ্যান্ড। ওকে, সেটা তুমি ক্লিনিক্যালি অস্কালটেট করে বুঝতে পারবে, পারকাস করে বুঝতে পারবে, হ্যাঁ, ক্লিনিক্যাল এক্সামিনেশন একটা বুঝলে। একটা হচ্ছে যে এই অসিলেটরি মুভমেন্ট বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, বাবলিং বন্ধ হয়ে যাবে, ড্রেনেজ কমে যাবে, ঠিক আছে? এবার প্লুরাল ক্যাভিটিতে খুব অল্প ফ্লুইড থাকতেই পারে, যখন দেখবে প্লুরাল ফ্লুইডের ড্রেনেজ লেস দ্যান 50 ml পার ডে, লাং পুরো এক্সপ্যান্ড করে গেছে, দ্যাটস দ্য টাইম ইউ টেক আউট দ্য চেস্ট ড্রেন। ওকে, ঠিক আছে? এটা হচ্ছে সিঙ্গেল, যেটা আমি দেখালাম, এই সিস্টেমটা যেটা সিঙ্গেল। কিছু কিছু জায়গায় এরকম এরকমও থাকে আর কি, মানে এরকম না হয়ে এরকম বক্সের মতো থাকে আর কি, ঠিক আছে? সেক্ষেত্রে বেডে ঝোলাতে হয় না, ওটা মাটিতে রাখা যায়। ক্লিয়ার? ওয়াটার সিলের কাজটা, হ্যাঁ, ভেরি ক্লিয়ারলি শোন। পেশেন্ট যখন নিঃশ্বাস নেবে, সো ওয়াটার উইল এন্টার বাট নট এয়ার। তাহলে সিঙ্গেল বোতলের অ্যাডভান্টেজ কি? দে আর সিম্পল, ভেরি সিম্পল অ্যাটাচমেন্ট। 3টে বোতলে ঝামেলা নেই, কোনটায় সাকশন, কোনটায় ওয়াটার সিল, মনে রাখলেই ঝামেলা নেই, একটাই তো ব্যাগ। হ্যাঁ, সিম্পল, চিপ, হ্যাঁ, ভেরি ইজি টু ডু। হ্যাঁ, ফর সিম্পল নিউমোথোরাক্স নো নিড টু ডু মেক দ্য থিংস কমপ্লিকেটেড। যেন বললে এক্সামিনেশনে যখন বলবে কিপ ইট সিম্পল, আননেসেসারি কমপ্লিকেট করবে না। তো সেরকম আমি যদি আমার সিম্পল নিউমোথোরাক্স থাকে, আমার তো সাকশন লাগাতে পারি, অত কমপ্লিকেট সিস্টেমে যাওয়ার দরকারটা কি? হ্যাঁ, ঠিক আছে না? মশা মারতে তো আই ডোন্ট নিড ক্যানন, তাই না? সেরকম আর কি। ওকে, ওকে, সো ইট উইল সার্ভ দ্য পারপাস ফর মোস্ট। তাহলে কোথায় আমরা লাগাই? হোয়াট ইজ দ্যাট? এইটা কি? ল্যাডার্স। এটা কি? রেটুস মেজর। ওকে, এটা হচ্ছে ফিফথ ইন্টারনাল স্পেস। হ্যাঁ, তাহলে এটাকে আমরা ধরেছি বেস অফ অ্যাক্সিলা। তাহলে এটাকে কি বলে? ট্রায়াঙ্গেল অফ সেফটি। হ্যাঁ, তাহলে এখান দিয়ে আমাদের দিতে হবে হাত। নর্মালি আমরা এরকম এরকম রাখি যখন করার সময়। প্রথমে তোমায় কি হয়? ইট ইজ এ স্টেরাইল প্রসিডিওর, অ্যাবসলিউটলি স্টেরাইল প্রসিডিওর। সো ফার্স্ট পেইন্ট অ্যান্ড ড্রেপ। সো তোমার জিজ্ঞেস করে হোয়াট আর দ্য স্টেপস অফ চেস্ট ড্রেন, এটা জিজ্ঞেস করতেই পারে, ইটস ভেরি কমন, তোমাদের তো করতেই হবে এরপরে। হ্যাঁ, সো চেস্ট ড্রেন হচ্ছে শিখতে হবে তার আগে। সো ফার্স্ট হচ্ছে স্টেরাইল, ইট ইজ আ স্টেরাইল প্রসিডিওর। হ্যাঁ, এনজি ইনসারশন ইজ এ clean procedure, not sterile procedure, but this is a sterile procedure. Okay, so first হচ্ছে paint and drape. Okay, হ্যাঁ, তুমি চাইলে আগে এগুলো মার্ক করে নিতে পারো জায়গাগুলো।
আগে একটা ইয়ে দিয়ে মার্কার পেন দিয়ে মার্ক করে নিতে পারো, করে ভালো করে করে পেইন্ট অ্যান্ড ড্রেপ, তারপরে যেখানে করবে সেখানটাকে কি দিতে হবে, না পেইন্ট অ্যান্ড ড্রেপে তো হয়ে গেল, পেইন্ট করলে তখন তো হয়ে গেল। ইয়েস, অ্যানালিসিস দিতে হবে তো না, মানে আরে ভাবি কাটবে কি করে এরকম নাকি। সো ইউ হ্যাভ টু ইনজেক্ট লিগনোকাইন। কত পার্সেন্ট লিগনোকাইন? 2%, হ্যাঁ 2% লিগনোকাইন, ঠিক আছে। সো লিগনোকাইন দিলে আর কি, ঠিক আছে, লিগনোকাইন দিয়ে এবার ধরো এই যে হ্যাঁ কেন, হ্যাঁ ঠিক। সো আপার বটল আর লোয়ার লিপ, আর লোয়ার বটল আপার লিপে কি থাকবে, নিউরোভাস্কুলার বান্ডেল থাকবে, সো দেয়ার ইজ মোর চান্স অফ ইনজুরি, ঠিক है। সো দ্যাটস দ্য এরিয়া অফ ইনসারশন। So lat dorsal is mostly the mid-axial line, then pectoral groove, fifth intercostal space. Okay, so মোটামুটি, বাট মেডিসিনে যেমন সব জিনিসের একটা ক্যাভিয়েট থাকে, সো এরও কিছু ক্যাভিয়েট আছে, দ্যাট অলওয়েজ মে নট বি দ্য বেস্ট পজিশন। সো কখনো কখনো আল্ট্রাসাউন্ড বা সিটিতে ইউ ক্যান ফাইন্ড আ বেটার পজিশন, যে অন্য কোনো অন্য জায়গাতে দিতে হতে পারে। দ্যাটস অ্যান থাম্ব রুল, দ্যাটস আ থাম্ব রুল, হ্যাঁ, যে আমরা ইউজুয়ালি উই প্রেফার টু ডু ইন সে ট্রায়াঙ্গেল অফ সেফটি অর সামথিং লাইক দ্যাট, বাট nothing is absolute in medicine. So sometimes USG or CT will guide, dictate you for a better position. Okay, কারণ অনেক সময় কি ব্রেস্ট টিস্যু এখানে চলে আসে, মুশকিল হয় আর কি। ওকে, আর যদি নিউমোথরাক্স হয়, মিড ক্লাভিকুলার লাইন মেবি বেটার, অ্যান্টেরিয়র চেস্ট ড্রেন। এবার ট্রমাতে বলেছিল না এখানে সেকেন্ডে অনেক সময় আমরা ইয়ে করে দিই, যদি নিউমোথরাক্স হয় অনেক সময় মিড ক্লাভিকুলার লাইন সেকেন্ড, অনেক সময়। সো অল ডিপেন্ডস কি সিচুয়েশন কি হয়েছে, বাট কেউ যদি বলে যে আমি ট্রায়াঙ্গুলার সেপ্টিতে দেবো, that's pass mark, ensured. Okay, okay. So gold standard হচ্ছে মানে দেখো এটা তো আমরা ব্লাইন্ড প্রসিডিওর, সো আমরা যেখানে একটু সফিস্টিকেটেড পেশেন্টস থাকে ভেতরে, সেখানে ইউজুয়াল চেষ্টা হয় ইউএসজি বা ইয়েতে করে যতটা কমফোর্টে করা যায় ব্যাপারটা আর কি। এবার সবসময় সেটা সব জায়গায় সেটা পসিবল না, সব জায়গায় তুমি ইমিডিয়েটলি চাইলেই আল্ট্রাসাউন্ড মানে রেডিওলজিস্ট হিসেবে থাকবে না। সো তোমাকে শিখে রাখতে হবে, তোমাকে সব জায়গায় কাজ করার জন্য তোমাকে একটা এক্সপিরিয়েন্স করে রাখতে হবে, যে আমি এবং কোথায় আছি, সিচুয়েশনে আছি, সেই সিচুয়েশন অনুযায়ী আমাকে চলতে হবে আর কি। আমার যদি না থাকে যে এরকম না, আরে আল্ট্রাসাউন্ড ম্যাডাম নেই আজকে, তাহলে তো আজকে হবেই না, এরকম না, বা রাত্রিবেলা এসছে এখন তো রেডিওলজিস্ট নেই তাহলে তো হবে না, এরকম না যেন না হয়, ঠিক আছে। ইউ হ্যাভ টু নো এভরিথিং। এবার ডিপেন্ডিং অন ইয়োর রিসোর্স কি অ্যাভেলেবেল আছে, সেই অনুযায়ী উইল ডিসাইড। আমরা অনেক সময় আই ক্যান পুট চেস্ট ড্রেন, এবার ডিপেন্ড করে যে আমি কোথায় আছি, কোন জায়গায় আছি, আমার কতটা আর্জেন্সি, তার উপর নির্ভর করে। আমি টেনশন নিয়ে মতো আসলে আমি কারোর জন্য ওয়েট করবো, আমি ইমিডিয়েটলি বলবো সিস্টারকে বলে মেক ইট রেডি, আই উইল গিভিং এ চেস্ট ড্রেন, ঠিক আছে না। সো ডিপেন্ডিং, সো তোমাকে সব সিচুয়েশনের জন্য রেডি থাকতে হবে। আর যেখানে আমার ফ্যাসিলিটি আছে, যেখানে একটু টাইম গেলেও কিছু যায় আসে না, রেডিওলজিস্ট পিপল দে আর অলসো বিজি, হ্যাঁ, তুমি বললে কি সে আসবে, সে বলে আমার এখন এতগুলো ইউএসজি আছে, আমার এখন এতগুলো সিটি আছে, আসছি, দেরি হবে, হ্যাঁ। সো কেউ তো কারোর জন্য বসে নেই, এভরিওয়ান ইজ ইন হিজ ওন শিডিউল। ওকে, তো যেখানে দ্যাটস পসিবল একটু ওয়েট করা যাবে, সেখানে ইউএসজি গাইড করে কোনো না, কি আছে, ঠিক আছে। এবার যত ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যাবে বা যত অ্যাডভান্স কান্ট্রিতে যাবে, সে যত যাবে সেখানে কি হয়, তত ব্লাইন্ড প্রসিডিওরগুলো তত কম হয়। ওকে, এটা তো আফটার অল ব্লাইন্ড প্রসিডিওর, তুমি তা দেখতে পাচ্ছ না ভেতরে, পুরোটা ফিল করে ইয়ে করে, ইউ নো দ্য অ্যানাটমি, তুমি সেই অনুযায়ী এটাকে করছো আর কি, বাট ইটস এ ব্লাইন্ড প্রসিডিওর। সো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কি হয়, ব্লাইন্ড প্রসিডিওর ওরা খুব কমিয়ে দেয়, ওরা সব হচ্ছে গাইডেন্স দেখে আন্ডার ইয়েতে করে। তো সেটা সবসময় আমাদের দেশে ট্রু নাও হতে পারে। ইউ হ্যাভ টু লার্ন চেস্ট ড্রেন কি করে দিতে হয়, ঠিক আছে। সো এরকম কমন পজিশন যেটা আমরা ইউজুয়ালি বেডটাকে আপ করে নেবো, 30-40 ডিগ্রি আপ করে নেবো, এইভাবে হতে পারে, হ্যাঁ, অথবা এইভাবেও হতে পারে, হ্যাঁ, ঠিক আছে, নট ফ্ল্যাট, অলওয়েজ আপ। ওকে, এইভাবে হলে যেদিকে হবে সেদিকে হাত তুলে রাখতে হবে, তাহলে এগুলো বুঝতে সুবিধা হবে, অথবা সামনে এইভাবে বসে আর কি। ওকে, ঠিক আছে। কি কি মনিটর করি আমরা নর্মালি ডিউরিং ইনসারশন? এই যে বললাম, এই যে আমরা এগুলো মনিটর করি, হ্যাঁ। আইসিইউতে হলে অবভিয়াসলি সবকিছু লাগানো থাকে, উটিতে হলে সবকিছুগুলো লাগানো থাকে, কিন্তু ইটস নট অলওয়েজ পসিবল আমাদের ইন্ডিয়াতে। সো তোমাকে তো ভ্যালিড জায়গায় কাজ করতে হতে পারে না, সব জায়গায় সবসময় এটা পসিবল নাও হতে পারে। অল এমার্জেন্সিতে সবসময় ইউন গেট কি, যে তুমি যখন করবে তুমি বলো আরে আগে SpO2 লাগাও, BP লাগাও, ইয়ে লাগাও,
আরে পাবেই না অর্ধেক জিনিস ওই সময়। হ্যাঁ, তারপরে কি লাগা একটা টেনশন নিয়মিত সেল তাকে বলবে আরে ভাই तुम्हारा अभी एसपीओटी मॉनिटर नहीं लगा इसीलिए आई कांट डू इट, कांट से लाइक दैट, ठीक है ना। सो वी हैव टू बी प्रिपेयर्ड फॉर एवरीथिंग। आइडियली डेफिनेटली इट शुड बी अंडर मॉनिटर কন্টিনিউয়াস ইকেজি, হ্যাঁ মনিটর দেখাচ্ছে, এনআইবিপি দেখাচ্ছে, নিশ্চয়ই দ্যাটস অ্যান আইডিয়াল ইয়ে, ইউ হ্যাভ টু নো ইট, দ্যাটস অ্যান আইডিয়াল, যেখানে অ্যাভেলেবল অলওয়েজ ইউজ দ্যাট। এমন না যে আমি আছি ও আমার লাগে না, ওরম না, বাট ইউ ওন্ট গেট ইট এভরিওয়্যার, ওকে, বা সব সিচুয়েশনে পাবে না। তুমি ভাবো তো যখন মিলিটারি যখন ওয়ার জোনে থাকে ওরা কি আইডিয়াল নিতে থাকে, বাট দে আর অল ট্রেন কি ওখানে আমার দাঁড়িয়ে আমাকে এমার্জেন্সি ট্যাকেল করতেই হবে আর কি, ঠিক আছে না। তো সেরকম হোয়াট এভার সিচুয়েশন কামস you have to tackle the emergency first. टेंशन नहीं होता इसलिए you cannot wait कि अरे भाई मेरा SPO2 काम नहीं कर रहा है, SPO2 जब तक नहीं आया तब I can't do it. It's not like that. ठीक है? Okay. So, but ideally it should be all should be there. Yeah. और ठीक है, थोड़ा सा गलता साउंड ठीक है. Okay. কারণ এরা মানে কেন এরা ব্রিটিশ সোসাইটি করেছিল এটা আমার সাজানো গোছানো হয়নি। সি মাই স্লাইডস আর নরমালি নট লাইক দিস, isn't it? অলওয়েজ রিমেম্বার ক্লাসের স্লাইড কি হবে, টাইম পাই না বলে এটা চেঞ্জ করা হয়নি, মানে হ্যাঁ দিস আর নট টু বি মানে প্রডিউসড অর রিমেম্বার্ড, মানে দিস স্টাইল আই নেভার লাইক। হ্যাঁ, আমার থিওরি ক্লাসের স্লাইড দেখো অলওয়েজ স্লাইড শুড বি লাইক দিস, ওয়ান লাইনার, এটা আমার সাজানো গোছানো হয়নি, শর্ট অফ টাইম সেই জন্য আর কি, ঠিক আছে। বাট দেখো ওরা কি দেখেছে, ওরা দেখেছে যে ব্লাইন্ড প্রসিডিওর হ্যাজ এ 30 to 40% কমপ্লিকেশন অ্যান্ড ফেলিওর রেট বিকজ এভরিথিং ইজ অডিটেড। এই যে বললাম ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে everything is audited, আমাদের এখানে তো অত অডিট আমাদের বিকজ অফ দ্য ইন্ডিয়া ইজ মানে ইজ আ হিউজ অ্যান্ড ভ্যারিড স্টেট, ডিফারেন্ট সোশিয়াল স্ট্যাটাস, সবসময় আমাদের এত অডিট আমাদের দিতে হয় না। বাট ব্রিটিশে কি হয়, যেখানে কম লোক বা ন্যাশনাল হেলথ সিস্টেম যেখানে ওয়ার্ক করে ওখানে এভরিথিং ইজ NHS, এভরিথিং ইজ অডিটেড। সো দে হ্যাভ সিন দ্যাট ব্লাইন্ড প্রসিডিওর মানে আমরা যেভাবে নর্মালি যেখানে করি আর কি, সো দে হ্যাভ এ 30 to 40% কমপ্লিকেশন অ্যান্ড ফেলিওর রেট, whereas if you do ultrasound guidance, so British society they always go for ultrasound guidance, these things you cannot do like this. আশা করে দিচ্ছি, কিন্তু আমাদের এখানে বলা হবে না, তাই না। আমাদের এখানে সি বললাম তোমাকে সবকিছু জেনে রাখতে হবে, কোন সিচুয়েশনে আছে তার উপর তোমাকে বিয়ে করতে হবে আর কি, ওকে। সো আইডিয়ালি ডেফিনেটলি ইউএসজি গাইডেড, বিকজ তার এভিডেন্স কি না NHS ওরা দেখেছে অলমোস্ট 30 to 40% ক্ষেত্রে কমপ্লিকেশন বা ফেলিওর রেট হতে পারে, whereas আল্ট্রাসাউন্ড গাইডেন্স করে 0, হ্যাঁ। বাট দ্যাট মে নট বি ট্রু ফর আওয়ার সোসাইটি, আমাদের সোসাইটি একটা মিক্স সোসাইটি, তাই না, ডিফারেন্ট কন্ডিশনে তোমাদের কাজ করতে হবে, সবাই তো ইকুয়াল কন্ডিশন সবসময় পাবে না। আমি কি সবসময় সব জায়গায় ইকুয়াল দিয়ে পেয়েছি, এই ইনস্টিটিউশনে একরকম, ইনস্টিটিউশনে একরকম, ওটাতে একরকম, সো তোমাকে সেইভাবে অ্যাডাপ্ট করে নিতে হবে যে, বাট অ্যাট দ্য বটম লাইন পেশেন্টের যেটা বেসিক দরকার, যেটা টেনশন নিমত রাখা, পেশেন্টের যেন চেঞ্জ পায়। আমার এক্সপেক্ট কেন কাজ করলো না, আমার আল্ট্রাসাউন্ড কেন নেই, এই জন্য যেন মানে ইউ ক্যানট ডিভার্ট, আই মিন ডিপ্রাইভ হিম অফ this thing, change drain, ঠিক আছে। সো আমরা কিভাবে করি চেঞ্জ ড্রেন, পেন ড্রেপ হয়ে গেল, সাইড দেখে নিলে, হ্যাঁ লিনোক্যান দিয়ে দিলে, এবার আমরা একটা মেক করি আর কি, আইদার 11 নম্বর ব্লেড বা 15 ব্লেড, এগুলো 11 বা 15 ব্লেড দিয়ে করি আর কি এগেন, ঠিক আছে। কারণ একটু শর্ট ইয়ে না, বড় ব্লেড নেবো না, 20, 24, 22 নেবো না, বিকজ দেয়ার ফর ল্যাপারেটমি অ্যান্ড বিগ ইনসিশনের জন্য, এটা তো শর্ট ইনসিশন। সো আইদার স্ট্যাব নাইফ বা 15 দিয়ে টুক করে অল্প একটুখানি স্কিন নেক করবো আর কি, হ্যাঁ মানে এরকম ধরো এই যে রিব, হ্যাঁ সো ইয়ে করে নিয়ে একটুখানি স্কিন নেক করবো, ঠিক আছে। এবার আমরা একটা লম্বা আর্টারি ফরসেপ নিই, লং আর্টারি ফরসেপ, যাকে বলে কেলি ফরসেপ, ছোট নেই না কেন, ছোট ঢোকাতে অসুবিধা হবে, এটা কেলি ফরসেপ, লং আর্টারি ফরসেপ, ওকে। আর টিউবটা তো দেখেছো, টিউবটা এরকম থাকে, আই থাকে আর কি। সো ধরো এই যে টিউবটা গেছে, এখানে একটা আই, ডিস্টালটা তো খোলা এরকম, আর এখানে একটা আই থাকে, এখানে আর একটা দুটো আই থাকবে। সো আমরা কি করি, আমরা এই একটা আই দিয়ে এই অবধি এটাকে একদম ক্ল্যাম্প করে দিই, ঠিক আছে, ওকে। এই করা থাকলো, আরেকটা কেড়ে দিয়ে আমরা এরকম ডিসেট করে দিই, মাসেলটা ডিসেট করি। তাহলে কি কি মাসেল ফুটো করতে হবে, হ্যাঁ ইন্টারকস্টাল মাসেল, হ্যাঁ সো ইন্টারকস্টাল মাসেল একটু পিয়াস না, ঠিক আছে, করে ওটাকে সরিয়ে তারপরে আমাকে মানে ইয়ে করতে হবে। সো আমরা এইভাবে ইয়ে করে জায়গা করে, হ্যাঁ যেই হয়ে গেল মোটামুটি পুরো কাছে আছে, তখন আমরা যেমন ধরা আছে ওটাকে নিয়ে ঢুকিয়ে একটুখানি ফোর্স দিতে হবে। এগেইন ইটস আ ব্লাইন্ড প্রসিডিউর, ইটস আ ব্লাইন্ড, এন্ড দ্যাটস দ্য রিজন যে কখনো কখনো কমপ্রেশনস হতে পারে যদি রং সাইড হয়,
লাং যদি ঠিক পেছনেই থাকে তাহলে ইউ ক্যান হিট দ্য লাং। তোমাদের কোন ফোর্সে ঢুকছে তোমার হাতের কন্ট্রোল করতেটা অনেক কিছুর উপর নির্ভর করবে। সো এর কমপ্লিকেশনস হতে পারে, ইউ ক্যান ডিরেক্টলি লাঙে লাগিয়ে দিলে হতেই পারে, পেছনে লাং আছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই বিদেশি এরা চলে গেছে আল্ট্রাসাউন্ড গাড়ি, এভরিথিং, এই যে কোন জায়গায় যাবো এভরিথিং মনিটরড, হ্যাঁ, মিসাইলের মতো একদম, শুড বি কোনো এদিক ওদিক পড়বে না, একদম শুড বি গাইডেড, হ্যাঁ, তাই না। ওয়ার যেমন চেঞ্জ হয়েছে সেরকম ডাক্তারিও চেঞ্জ হয়েছে, তাই না। আগে কি হতো, আগে এরোপ্লেন নিয়ে দুমদাম দুমদাম করে কার্পেট বম্বিং এমনি ফেলা দেওয়া এরকম, এখন এভরিথিং ইজ জিপিএস ট্র্যাক করে ইয়ে করে লাগিয়ে দেওয়া, ওইখানে গিয়ে করবে আর কি। সেরকম মেডিকেল সায়েন্সও চেঞ্জ হয়েছে, এভরিথিং শুড বি গাইডেড, ঠিক ওইখানটাই যাবো, হ্যাঁ। বাট আমাদের তো সবটাই শিখতে হবে। সো নিয়ে গিয়ে আমরা উইল এন্টার দ্য প্লুরাল ক্যাভিটি, ওকে। যে প্লুরাল ক্যাভিটি হলো, দিয়ে ফটাফট ওটা দিয়ে করে দিয়ে অন করে দাও, মানে পেছনে ইয়েটা কেটে দিয়ে আমাদের লাগাতে হবে। যে লাগানো হয়ে গেল, ক্ল্যাম্পটা খুলে দাও। ওয়াটার আগে থেকেই দেওয়া আছে, ওগুলো আগে থেকে রেডি করে রাখতে হবে আর কি। এটা জিজ্ঞেস করবে যে ওয়াটার কি করবে, সো ওগুলো সব তোমাকে আগে থেকে রেডি করে রাখতে হবে, যে ওয়াটার সিল টেনে ওয়াটার ঢেলে, এমন না যে হয়ে গেল তারপর তুমি ওয়াটার লাগাচ্ছ, তখন আবার হাওয়া ঢুকে যাবে, ঠিক আছে। সো এভরিথিং শুড বি রেডি, তুমি জাস্ট এন্টার করলে, এর মধ্যে এন্টার করলে, ঠিক আছে, এন্টার করলে, হ্যাঁ, করে এটা লাগিয়ে দিলে, ক্ল্যাম্প খুলে দিলে, তাহলেই দেখবে বেরোতে শুরু করে দিল। এবার এই জায়গাটাকে ভালো করে পার্সিং দিয়ে তোমাকে আবার সুচার করে দেবে, পার্সিং সুচার দিয়ে, যেটা সিল থাকে, সিল, ঠিক আছে, যাতে আর এখান দিয়ে স্কিনের পাশ দিয়ে হাওয়া না ঢুকে যায়। সো ইট হ্যাজ টু বি অ্যাডিকুয়েটলি ফাস্টিং সুচার্স, and obviously you have to give patient good pain relief. পেন হবে তো আদারওয়াইজ, হ্যাঁ, পেন যদি থাকে, কোথাও পেন, তুমি কোথাও ব্যথা হলে, কি পায়ে ব্যথা হলে তোমরা কি করো, হাঁটো না, হাঁটো না বা লিম করো, যাতে ওই জায়গাটা আমরা এরকম করে করি, যদি এই জায়গাটা বেশি না থাকে তখন আমরা লিম করি না। সো যদি ব্যথা হয় তাহলে কি করবে, রেসপিরেশন কি হবে, শ্যালো হবে, রেস্ট্রিক্টেড হবে, শ্যালো হবে। বাট ইউর আইডিয়া ইজ টু কিপ, কিন্তু তুমি যদি অ্যাডিকুয়েট পেন রিলিফ না করো, তুমি পেশেন্ট দেবে, নেবেই না, থরি নেবে, জানে যে ব্যথা নিলেই ব্যথা হবে আর কি, তাই না। সো ইউ হ্যাভ টু গিভ অ্যাডিকুয়েট পেন রিলিফ, ওকে, ঠিক আছে, ওকে। সো local aesthetics, blunt dissection, okay, and you have to enter এই যে লম্বা ফরসেট দিয়ে, হ্যাঁ। নর্মালি আমরা ব্লান্ট দিই, বেশি শার্প হলে তত বেশি ইনজুরি হবে। নর্মালি আমরা মানে কেলি ফরসেট যেটা ইউজ করি, একটু ব্লান্ট ইউজ করি আর কি। ইটস এ লং ওয়ান অ্যান্ড কার্ভ টিপ। কার্ভ হলে কি হয়, এখানে এখানে যে এগুলোতে স্ট্রেট না, তুমি দেখবে, তাই না। সো ইটস এ কার্ভ, বেসিক্যালি কার্ভেচার না, রিব আছে, সব একটা এক প্লেনে আছে আর কি। সো কার্ভ দিতে সুবিধা, ইটস নট জাস্ট আমরা স্ট্রেট দিয়ে করি না, অলওয়েজ এটা কার্ভ দিয়ে দেয়, ঠিক আছে। সো আমি যদি দুটো রেখে দিই, একটা স্ট্রেট একটা কার্ভ, আমি বলি কোনটা দিয়ে করবে, হ্যাঁ। সো ইউ হ্যাভ টু টেক দ্য কার্ভ ওয়ান, ওকে, ওকে। আর আমরা নর্মালি র্যাচেটটা লাগিয়ে দিই যাতে ধরা যায়, দিয়ে হাতের কন্ট্রোলে ঢোকাতে হবে ওটাকে, বাট ইটস আ ব্লাইন্ড ওয়ান, ওকে। আর এটা আমরা লং আর্টসি কেন নেই, কারণ এখান থেকে স্কিন থেকে তো ঢুকতে হবে না, সো সে এতটা ঢুকতে হবে আর কি। সো যাতে লং থাকে তাহলে ঢোকাতে সুবিধা হয় তাহলে আর কি। এটা আমরা মসকিউটো দিয়ে করতে পারবো না। প্রথমত মসকিউটো হচ্ছে ফাইন ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ, এখানে তো সব মাসল আর হেভি মাসল এতে। সো মসকিউটো ওন্ট বি এবল টু পেনিট্রেট। আর মসকিউটোর ব্লেডটা কত থাকে, এইটুকুনি থাকে না, সো লেন্থি হবে না আমার আর কি। সো দ্যাটস ওয়াই ইটস আ লং আর্টিফাক্ট, ঠিক আছে। আমি ধরো লিখে দিলাম তিনটা, একটা মসকিউটো, একটা এমনি আর্টিফাক্ট, একটা লং আর্টিফাক্ট, কোনটা দিয়ে করবে। সো অলওয়েজ ইউজ দ্য লং ওয়ান, ওকে, ওকে। আচ্ছা, তাহলে কারেক্ট পজিশন হয়েছে কিনা কি করে বুঝবে? একটা যে মানে ক্লিনিক্যালি, হ্যাঁ, তুমি যেটা ধরো নিউমোথরাক্স ধরে দেখলে বুড়বুড় করে হাওয়া বেরোতে শুরু করেছে, বা হিমোথরাক্স ধরে দেখলে ইমিডিয়েটলি ব্লাড এসে গেছে, হ্যাঁ, তার মানে ঠিক আছে, পজিশন ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার হচ্ছে যে অস্কাল্ট করলে বুঝতে পারবে যে লাং এক্সপ্যান্ড করছে, ঠিকঠাক আছে, হ্যাঁ, ওকে। পেশেন্টের ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট হবে, হিমোডাইনামিক্স, টেনশন নিউমোথরাক্স দেখবে ইমিডিয়েটলি আস্তে আস্তে হিমোডাইনামিক্স আর এইসব ঠিক হতে থাকবে, হ্যাঁ। ফ্লুইডটা ড্রেনের মধ্যে অসিলেট করতে শুরু করবে, হ্যাঁ। আন্ডারস্ট্যান্ডিং ওটায় হাওয়া বেরো, বাবলিং হবে, হাওয়া বেরোতে শুরু করবে। আর ইমেজ, চেস্ট এক্সরে আমাদের কমনলি আমরা যেটা করি ইউএসজি, বাট সরি চেস্ট এক্সরে আমরা কমনলি যেটা করি চেস্ট এক্সরে, ঠিক আছে। তাতে কি হবে, লাং কতটা এক্সপ্যান্ড করলো, পজিশন সব দেখা যাবে, বাট ইউএসজিও করা যায়, সেটা সিটিও করা যায়। আমরা করবো হচ্ছে কমনলি কি করবো, চেস্ট এক্সরে, অ্যাটলিস্ট চেস্ট এক্সরে করবো, কারণ চেস্ট এক্সরে এখন ইয়েতেই করা যায়, আইসিইউতেই মোস্টলি করা যায়, হ্যাঁ। তোমাকে সবসময় চেস্ট এক্সরে ইন্ডিয়াতে নিয়ে যেতে হচ্ছে না, ইউজুয়ালি আইসিইউতেই পোর্টেবল চেস্ট এক্সরে করানো যায়, ঠিক আছে। সো আমরা একটা এক্সরে করবো বা ক্লিনিক্যালি এগুলো দেখে আর কি। তাহলে
ড্রেন কি করে বুঝবো যে সব ড্রেন ঠিকঠাক হচ্ছে না বেশি বেশি আসছে? হ্যাঁ, তাহলে আওয়ারলি কতটা ড্রেনেজ আমি পারমিট করতে পারি, বা যাই আছে না কেন, প্লুরাল ইফিউশনই আছে বা হেমোথরাক্সি আছে, যাই আছে, প্লুরাল ইফিউশন আছে, আওয়ারলি আমি ম্যাক্সিমাম কতটা করতে পারি? ব্যাগের ক্যাপাসিটি কত? 1 লিটার। তো মোটামুটি রাফলি মনে রাখো যে 1 ঘন্টায় 1 লিটার। এর থেকে যদি বেশি হয় তাহলে কি হবে? ইফ ইউ এক্সিড 1 লিটার ইউ মে রিস্ক রি এক্সপ্যানশন। কুইকলি যদি লাং এক্সপ্যান্ড করে না, তাহলে দেয়ার উইল বি অলওয়েজ রি এক্সপ্যানশন পালমোনারি এডিমা। একটা জিনিস মনে রাখবে মেডিসিনে, যে যখন কিছু জিনিসগুলো বন্ধ হয়ে গেছে, তুমি যদি সেটাকে আবার রিএস্টাবলিশ করতে যাও, তুমি যদি কুইকলি করো, অলওয়েজ দেয়ার উইল বি প্রবলেম। যেমন ধরো সোডিয়াম কারোর 120 হয়ে গেছে, তুমি যদি সোডিয়ামটাকে বাড়াতে হয় তোমাকে স্লো কারেকশন করতে হবে। তুমি যদি ফাস্ট কারেকশন করো কি হবে? কি বলে সেটাকে? সেন্ট্রাল পন্টাইন মায়োনেসিস। ওকে, সো আলটিমেটলি উইল ডু মোর হার্ম। ধরো কোনো একটা জায়গায় লিম্ব ইয়ে হয়েছে, ইস্কিমিয়া হয়েছে, রিপারফিউশন যদি করো, দের ইজ অলওয়েজ চান্সেস দের ইজ রিপারফিউশন ইনজুরি। সো ওটা অনেকটা কন্ট্রোল ওয়েতে করতে হবে আর কি। যেমন ধরো লিভার ট্রান্সপ্লান্টে কি হয়? লিভার ট্রান্সপ্লান্ট কি হয়? একটা বডি থেকে ধরো লিভার নেওয়া হচ্ছে, হ্যাঁ, করে যখনই তুমি এবার রিসিপিয়েন্টটা আবার যেটা নতুন করে বসিয়ে আবার সব ব্লাড ফ্লো গুলো রেস্টোর করবে, দের ইজ অলওয়েজ এ চান্স অফ রিপারফিউশন ইনজুরি। সো ইউ হ্যাভ টু টেল দ্য অ্যানাস্থেসিস্ট যে, সে আমরা বলতে থাকি 5 minutes to portal vein, 5 minutes to this. So anesthesists they become ready with everything যাতে রিপারফিউশন ইনজুরি কম হয়। সো যে কোনো জিনিসই তুমি যদি আবার কুইকলি সেটাকে রিএস্টাবলিশ করে দাও, there will be always some injury, some problem. যেরকম লাংসটা কোলাপস করে গেছে, র্যাপিডলি যদি হুশ করে লাংস এতখানি এক্সপ্যান্ড করে যায়, there will be, it's called re-expansion pulmonary edema. So it will do more harm to the patient. তোমার ইন্টেনশন তো ভালো ছিল, কিন্তু ভালো ইন্টেনশন করতে গিয়ে তুমি সেটাকে খারাপ করে দিলে আর কি। ঠিক আছে? সো যদি এই ভলিউম মোটামুটি এক্সিড করে যায় 1 লিটার, তুমি 1 লিটারই মনে রাখো, 1.5 মনে রাখবে, এটা 1 লিটার ব্যাগ, তুমি রিমেম্বার যে ঘন্টা আমার 1 লিটার ইজ আ সেফ ড্রেনেজ প্রলিফিউশন। হ্যাঁ, এমন না যে 5 লিটার প্রলিফিউশন আমি 10 মিনিটে বার করে পাঠিয়ে দিলাম, আরে পেশেন্ট তো ইফিউশন বেরিয়ে যাবে, পেশেন্টটার পালমোনারি এডিমা হয়ে মরে যাবে শেষে। ঠিক আছে? সো যদি তাই হয় তাহলে তোমাকে কি করতে হবে? ইফ ইট এক্সিডস, তাহলে এই ভলিউমটা বেরিয়ে যাওয়ার পরে তোমাকে এই ড্রেনটাকে ক্ল্যাম করে রাখতে হবে আর কি, সে অ্যাটলিস্ট ফর 15 মিনিটস। ঠিক আছে? সো দ্যাট আবার যাতে একটু মানে টাইম পাওয়া যায় নেক্সট ইয়ের জন্য আর কি, মানে লাং এক্সপেনশনের জন্য। স্লো না করলে দেয়ার উইল বি রি এক্সপেনশন পালমোনারি এডিমা। দিস আর অল প্র্যাকটিক্যাল। এমন না যে কারো 5 লিটার ধরো বুকে জল আছে, তুমি এটা দিলে আর হুড়ুর করে 5 লিটার বার করে দিলে, হ্যাঁ, ও জাস্ট মানে পালমোনারি এডিমায় মরে যাবে তারে। ঠিক আছে? সো ইট হ্যাজ টু বি 1 লিটার পার আওয়ার। যদি 1 ঘন্টার মধ্যে 1 লিটার বেরিয়ে যায়, কিছুক্ষণ বন্ধ করে রাখো। ঠিক আছে? ওকে। আর হিমোথরাক্স হলে একটা বলেছিলাম, মনে আছে? হিমোথরাক্সে আমার ক্লাসের স্লাইডটা দেখবে যে ইমিডিয়েটলি তুমি দিলে 1.5 লিটারে বেশি বেরিয়ে এলো, বা ঘন্টায় 100-র বেশি আসছে, বা 200-300 বেশি আসছে, তার মানে কি অনগোয়িং লস হচ্ছে, তাহলে তোমাকে কিন্তু থোরাকোটমি করতে হবে। ইন্ডিকেশন অফ থোরাকোটমি থেকে আমার চেস্টের ক্লাসে বলা আছে, ওটা ভালো করে পড়ে নেবে। চেস্ট ইনজুরি যে পড়েছিলাম, ওই পাওয়ার পয়েন্টটা ভালো করে পড়ে নেবে অ্যাটলিস্ট, মানে ইট উইল হেল্প ইউ ইন, তোমরা নিশ্চয়ই বই থেকে পড়বে, বাট সুবিধা হবে তোমার। হ্যাঁ, ঠিক আছে? যে হিমোথরাক্স কখন হলে চেস্ট ঢোকালে, কখন হলে তোমাকে তাহলে মানে তোমাকে চেস্ট ওপেন করতে হবে। তার মানে কি, তুমি একটা চেস্ট ঢোকালে আর দেখলে 1.5 লিটারের বেশি ব্লাড চলে এলো, তার মানে দের ইজ অনগোয়িং বিগ ভেসেল ইনজুরি আছে, ওটা এমনি এমনি বন্ধ হবে না, তোমাকে ওটা থোরাকোটমি করে তারপরে ওটাকে কন্ট্রোল করতে হবে আর কি। সেরকম প্রতি ঘন্টায় 200-300 যদি বেশি আসতে থাকে, দ্যাট মিনস ইজ অ্যান অনগোয়িং বিগ ভেসেল ইনজুরি, ইউ হ্যাভ টু অপারেট অন দ্যাট, ইউ হ্যাভ টু ডু আ থোরাকোটমি। ওকে, তো সেরকম ক্লিয়ার? সো নর্মাল প্লুরাল ক্যাভিটিতে কতটা ফ্লুইড থাকে? ভেরি কম, 20 ml কম থাকে আর কি। হ্যাঁ, 10-12 ম্যাক্সিমাম, হ্যাঁ, এরকম। সো এদের টার্ন ওভার কিরকম হয়? যে অ্যাপ্রক্সিমেটলি 0.2 ml পার কেজি পার আওয়ার। তার মানে একটা 70 কেজি লোকের মোটামুটি যেটা 70 কেজি ওজন হয়, তাহলে ধরো 336, 0.2 ml পার কেজি পার আওয়ার, মানে মোটামুটি এটা মনে রাখো যে প্লুরাল ফ্লুইডের টার্ন ওভার হচ্ছে 0.2 ml পার কেজি পার আওয়ার। ঠিক আছে? তাহলে দিনে মোটামুটি ধরো এই 300 ধরলাম, 300, তার মানে দিস রিপ্রেজেন্টস দ্য থিওরিটিক্যাল ক্যাপাসিটি অফ দ্য প্লুরাল স্পেস টু রিঅ্যাবজর্ব ফ্লুইড। তাহলে দিনে এতটা অবধি ফ্লুইড প্লুরাল ক্যাভিটি রিঅ্যাবজর্ব করতে পারে।
0.2 ml per kg per hour। ইউরিন আউটপুট কত? মিনিমাম ইউরিন আউটপুট 0.5 to 1 ml per kg per hour। টোটাল ফ্লুইড হচ্ছে 0.2 ml per kg per hour। কারণ মানে টার্নওভার টাইম, মানে টার্নওভার যে রেট আর কি, ঠিক আছে? তার মানে 0.2 ml per kg per hour হলে 50 কেজি যদি ওজন হয় তাহলে কত হবে? 25 into 24 হবে বেসিক্যালি। 25 into 24 কত হয়? 600 মতো হবে, তাই না? 600, ঠিক আছে? তো ম্যাক্সিমাম ওইটুকুই ইয়ে করতে পারে আর কি, ঠিক আছে? তো আমরা মোটামুটি 50 কেজি হলে কত? না 50 কেজি হলে কত হবে? আরেকবার করো তো না, 600 আরো কম হবে। 0.2 ml per kg per hour। আরেকবার হিসাব করো। না 0.2, 50 কেজি তাহলে কত হবে? না হ্যাঁ, তাহলে 24 ঘন্টায় কত হবে? হ্যাঁ 24 into 10 240। হ্যাঁ, তাহলে 50 কেজিতে 240 হচ্ছে আমার ম্যাক্সিমাম ইয়েটাই। তাহলে আমার হ্যাঁ, কারণ 70 তো 336 হয়ে গেছে, তা আরো কম হবে, সেই তো। হ্যাঁ 50 0.2 তো ঠিক 5 দিয়ে হবে, ঠিক। সো সি ম্যাক্সিমাম ক্যাপাসিটি উইল বি লাইক দিস। সো আমাকে অবভিয়াসলি আমাকে যদি ড্রেন বার করতে হয়, আমার ডেইলি ড্রেন আউটপুট আমার এর থেকে কম হতে হবে। তাহলে বলার উদ্দেশ্য হচ্ছে এটা, যে আমি যে ড্রেনটা বার করব, হ্যাঁ, যে কত হলে বার করব। সো আমাদের প্লুরাল ক্যাভিটি ক্যান হ্যান্ডেল আ সার্টেন ভলিউম অফ ফ্লুইড, দ্যাটস 0.2 ml per kg per hour। সো এবার 50 কেজি হিসেবে দেবে না কতটা হতে পারে, ঠিক আছে? 70 কেজি হলে এরকম হবে। সো আমাকে যদি ড্রেন বার করতে হয় স্যাটিসফ্যাক্টরিলি, লাং হ্যাজ টু এক্সপ্যান্ড, আর আমার ফ্লুইড ভলিউম এর থেকে কম হতে হবে। এর থেকে যদি বেশি হয় তার মানে কি, আমার প্লুরাল ক্যাভিটি যতটা হ্যান্ডেল করতে পারে তার থেকে বেশি তো জমবে, তাতে আবার জমতে থাকবে আর কি, না? জমতে আবার এটা ঠেলতে থাকবে এদিকে, হ্যাঁ? সো দ্যাটস দ্য ইকুয়েশন। 0.2 ml per kg per hour। ইউরিন হচ্ছে 0.5 to 1 ml per kg per hour। ওকে, এবার ধরো আন্ডার ওয়াটার সিল বাবলিং করা বন্ধ করে দিচ্ছে, তার মানে কি? নো বাবলিং, তার মানে নিউথোরাক্স রিএক্সপ্যান্ড হয়ে গেছে, অথবা টিউবটা ব্লক হয়ে যেতে পারে বা ডিসকানেকশন হয়ে যেতে পারে, সেটাও ভাবতে হবে আর কি। সো এমন না যে বাবলিং হওয়া মানে অলওয়েজ সি, সবকিছুর জন্য হতে পারে আর কি, হ্যাঁ, ঠিক আছে? আবার ড্রেনেজ সুইঙ্গিং বা অসিলেটিং বন্ধ হয়ে গেছে, সেখানে হতে পারে যে লাং রিএক্সপ্যান্ড করেছে, দ্যাটস দ্য ওয়েলকাম থিং, দ্যাটস অল উই ওয়ান্ট। কিন্তু টিউবটা কিং হয়ে গেছে বা ব্লক হয়ে গেছে বা টিউবটা ডিসলেট হয়ে গেছে, সেজন্যও হতে পারে। সো সবসময় সিচুয়েশন দেখে নেবে যে কি কারণে বন্ধ হয়েছে আর কি। এমন না যে ও হচ্ছে না মানে ওর ঠিক আছে, চেক যে টিউব ইন পজিশনে আছে, কোনো টিউবটা ডিসলজ হয়নি, ঠিকঠাক আছে পজিশন, সবকিছু মিলিয়ে ডিসিশন নেবে। ওকে, সো ক্লিনিক্যাল পজিশন সব দেখে ডিসিশন নেবে। আসছে না মানে অনেক কিছু কারণে না আসতে পারে আর কি, ঠিক আছে? মানে ধরো একে পয়সা দেবে কিন্তু দিচ্ছে না, তার দুটো কারণ হতে পারে। এ কিপ্টেড দিচ্ছে না, কিন্তু পয়সাই নেই, তা তো হতে পারে পয়সাই নেই, তো এই জন্য দিচ্ছে না। হ্যাঁ, তো সেরকম আর কি। সো অলওয়েজ দেখে নেবে নিশ্চয়ই। রিএক্সপ্যানশন তো আমাদের সবারই গোল, রিএক্সপ্যানশন হবে না, সেটা দ্যাটস আ গোল। কিন্তু পুরো টিউব তো ডিসপ্লাস হয়ে যায়নি, কিং তো হয়নি। সো পুরো ক্লিনিক্যাল সিনারিও দেখে তারপরে ডিসিশন নেবে। তাহলে কি কি কমপ্লিকেশনস হতে পারে? ভেরি ইম্পর্টেন্ট কমপ্লিকেশনস কি কি হবে? ইনফেকশন হওয়ার চান্স থাকবে, কোথাও কোনো স্টেরিডি ব্রিচ থাকলে, হ্যাঁ, কিং হতে পারে, কোথাও কিং অক্লুশন এসব হলে আবার নিউমোথোরাক্স হতে পারে। ডিসলজমেন্ট হয়ে এটা সাবকিউটেনিয়াস লেভেলে চলে এলো, তাহলে হাওয়া তো সাবকিউটেনিয়াস লেভেলে চলে যাবে, সাবকিউটেনিয়াস এমফাইসিমা। হ্যাভ ইউ এভার সিন সাবকিউটেনিয়াস এমফাইসিমা? এরকম করলে কি পাবে বলো তো? ক্র্যাকলিং পাবে সাবকিউটেনিয়াস এমফাইসিমা। ওকে, আচ্ছা। পোস্ট নিউমোনেক্টমি সাকশনে রিট্রাকশন অফ মিডিয়াস্টাল কন্টেন্ট হতে পারে। ফেলিয়ার, এই যে সাকশন দেওয়া থাকলে অনেক সময় ব্রঙ্কোপ্লাল ফিস্টুলা হিল করতে যায় না, যেসব ইউনিটে সাকশন থাকে না, অনেক সময় ব্রঙ্কোপ্লাল ফিস্টুলা থাকলে হিল করতে যায় না, অথবা রিএক্সপেনশন পালমোনারি এডিমা, ঠিক আছে? ঠিক আছে, জাস্ট এটাই দেখে নাও, সেই অবধি। তাহলে ড্রেনে কি করতে হবে? ড্রেন সার্ভেলেন্স, কি বাবলিং হচ্ছে কিনা, অসিলেশন হচ্ছে কিনা, ওই একই জিনিস তো বলছি, বাট ওটাই ঘুরিয়ে ফিরে ওটাই বাবলিং হচ্ছে কিনা, অসিলেশন হচ্ছে কিনা, ভলিউম কত, ড্রেন ভলিউম কত, হ্যাঁ? কেন এরপরে আমি এটা পড়াবো না? হ্যাঁ, ঠিক আছে, একদম। এবার ইন্ডিকেশন অফ রিমুভাল, বাবলিং হ্যাজ সিজড,
হ্যাঁ, ডেইলি আউটপুট কম, হ্যাঁ ঠিক আছে। সো মোটামুটি দেখো আমরা যেটা ফলো করি অন অ্যান্ড থাম্ব রুল হিসেবে 50-100 মানে অ্যাটলিস্ট 50 কম হওয়া অবধি, হ্যাঁ ঠিক আছে। সবসময় যে একদম ওই ক্যালকুলেট করে 0.2 ml পার কেজি সবসময় করি না, বাট যারা ইমপ্রুভ করে তারা ইউজুয়ালি ডাউনওয়ার্ড ট্রেন্ডেই থাকে। সো ইউজুয়ালি লেস দ্যান 50 বা লেস দ্যান 100। কিন্তু তোমাকে যদি কেউ সায়েন্স জিজ্ঞেস করার পেছনে দেশ সায়েন্স যেটা বললাম আর কি, ঠিক আছে। অ্যান্ড অবভিয়াসলি চেস্ট এক্সরে হ্যাজ টু বি স্যাটিসফ্যাক্টরি, গুড লাং ভলিউম। বলতে পারো ইজি কোয়েশ্চেন তো, হ্যাঁ বলতে পারো না, পরীক্ষার জন্য বলতে পারো, ব্যাস তাহলেই হবে, তাহলেই। আর ড্রেন রিমুভ করার জন্য কি করতে হবে জাস্ট একটু বলে দিই, প্রেফারেবলি দুজন থাকলে ভালো হয়, একজনের ড্রেন রিমুভ করাটা মুশকিল। কেননা যেই আমরা বার করবো ওইটাকে ধরো আমরা আগে কি করি, আগে একটা পাস্টিং আবার পরিয়ে নেবো, ঠিক আছে। পরিয়ে নিয়ে আমরা পেশেন্টকে বলবো ইন্সপিরেশন করে ভালো করে ইন্সপিরেশন দিতে, কারণ ইন্সপিরেশন দিলে কি হবে লাংটা ম্যাক্সিমাম এক্সপ্যান্ড করে এই অবধি মানে থাকবে আর কি, ঠিক আছে। ইন্সপিরেশন করলে হোল্ড, মানে পেশেন্টকে বলবো ইন্সপিরেশন নিয়ে হোল্ড করবেন, এবার একজন টানবে আরেকজন সঙ্গে সঙ্গে ওই পার্সিনটাকে টেনে বন্ধ করে ওটাকে বেঁধে আমরা ইয়ে লাগিয়ে দেবো, এর তারপরে পেশেন্টকে বলবো দিয়ে দিন। নাহলে কি হবে, নাহলে আবার ধুয়ে যেতে পারে। আর সিন আরে একা একা করতে করতে গেছিল একজন আমারই কলিগ, একা একা করেছে, পেশেন্ট আবার এসছে রাত্রিবেলা, আবার এসে আবার নিয়মতারাক্স হয়েছে, ওই যে ঢুকে গেছিল হাওয়া, ঠিক আছে না। সো প্রেফারেবলি দুজন, মানে পরীক্ষা এটা জিজ্ঞেস করবে যে কজন মিলে করবে, প্রেফারেবলি দুজন মিলে করবে আর কি। আগে সব রেডি করে নেবে, আগে লোকাল দিয়ে ওই পার্সিনটা পরিয়ে নেবে, হ্যাঁ দিয়ে একদম একজন রেডি থাকবে টু পুল, আর দিয়ে এই সুতোটা কাটবে, আরেকজন সুতোটা কাটবে, পেশেন্ট করবে ইন্সপিরেশন নিয়ে ধরে রাখুন, তবেই একমাত্র লাংটা এক্সপ্যান্ড হয়ে গিয়ে, তুমি যদি এক্সপিরেশনে করো তাহলে কি হবে, এগেন লাংসে যদি কোলাপস থাকে আবার একটু জায়গা থাকবে তো না, সেটা মানে আবার হাওয়া ঢোকার একটা চান্স থাকবে আর কি। সো অলওয়েজ অ্যাট দ্য হাইট অফ ইন্সপিরেশন পেশেন্ট করবে ক্যাচ হোল্ড অফ ব্রেথ, স্মার্ট পুল, একজন বার করবে, একজন সঙ্গে সঙ্গে ওটাকে পার্সিনটাকে বিয়ে করে দেবে, লাগিয়ে দেবে, ঠিক আছে। ওকে, আর তারপরে হচ্ছে আমরা ইউজুয়ালি 1-2 ঘন্টা পরে আমরা আবার একটা এক্সরে করে দেখে নিই যে লাং এক্সপ্যান্ডার আছে, তখন আমরা পেশেন্ট ছেড়ে দেবো, ঠিক আছে। সো দ্যাটস দ্য টেকনিক অফ টেকিং আউট।